লড়াই সংগ্রাম চালিয়ে যেতে পারতেন, সেই জিনিসটি থেকে আসলে বিএনপি এখন বঞ্চিত হবে। আমি একটু বিএনপির একজন নেত্রীকে আমরা পেয়েছি, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি আমাদের একটু বলবেন, এখনই আসলে দেখলাম যে মানে কি পরিমাণ শূন্যতা আসলে বাংলাদেশের এবং বিএনপির আসলে হলো। আসলে এটা আসলে বলে বোঝানোর মতো ভাষা আমার নাই। আমি হঠাৎ করে শুনে অনেকটা স্তব্ধ হয়ে গেছি। আমরা মনে করি যে বাংলাদেশের গণতন্ত্র বলতে যা বোঝায় দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশ বলতে যা বোঝায় এই মুহূর্তে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া। আমরা ওনাকে এইভাবে হারাবো এটা আমরা চিন্তাই করি নাই, কারণ ওনার হাতেই আমাদের জন্ম। আমরা ছাত্রদল করেছি, ওনার সঙ্গে অনেকদিন রাজনীতি করেছি, ওনার সাথেই এতদিনের সম্পর্কটা এখন পর্যন্ত আমার কল্পনাতে আসে না যে উনি আমাদের মাঝে নাই, ওনাকে আমরা আর দেখতে পাবো না। উনি বাংলাদেশের ভোটের রাজনীতিতে আর থাকবেন না। উনি বাংলাদেশের সামনের ভবিষ্যৎটা সুন্দর করার জন্য যে কাজগুলো করতে হয় উনি আর করতে পারবেন না। এটা আসলে আমরা এখন পর্যন্ত ওই জায়গাতে আমরা চিন্তাই করতে পারি না যে উনি এই যে হাসপাতালে ছিলেন, আমরা জানি উনি খুব অসুস্থ, তারপরেও আমরা মনে করেছি যে উনি তো আছেন আমাদের মাঝে, আবার ফিরে আসবেন, আমরা ওনাকে নিয়ে আবার সেই স্বপ্ন বুনবো। কিন্তু আমরা যে হঠাৎ করে এরকম একটা অবস্থার সম্মুখীন হব এটা আমরা চিন্তাই করি নাই কখনো। আজকে পর থেকে যে উনি দলকে এত দূর টেনে নিয়ে আসলেন, মানে এই 25 সাল পর্যন্ত, মানে সামনের লড়াইটা আসলে কত কঠিন হয়ে গেল বিএনপির জন্য। সামনের লড়াই অবশ্যই বিএনপির জন্য যেমন কঠিন হলো, বাংলাদেশের গণতন্ত্রের জন্য ঠিক তেমনই কঠিন হলো। খালেদা জিয়া মানেই গণতন্ত্রের একটা প্রতীক ছিল। আপনারা নিশ্চয়ই ভুলে যান নাই যে ওনাকে যখন বিদেশ পাঠিয়ে দেওয়ার জন্য 11 সরকার খুব চেষ্টা করছিলেন, উনি বলছিলেন আমি আমার এত সন্তান রেখে কোথায় যাব। এই যে এত সন্তান, উনি যদি সেদিন চলে যেতেন তাহলে বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতো। আরেকজন নেতৃত্ব উনি চলেই গিয়েছিলেন। তো এই যে উনার থেকে যাওয়া এবং এই যে সবশেষে 24-এর আগ পর্যন্ত 15.5 বছর উনি যে কষ্ট করেছেন, উনি আমাদের জন্য যে কষ্ট করেছেন, ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয়েছেন, মৃত্যুকে বরণ করে নিয়েছেন উনি। তারপরেও একটা বার যদি উনি সরি বলতেন, ওই ফ্যাসিস্ট তাকে হয়তো বিদেশ পাঠাতেন বা মানুষের সামনে তাকে অপরাধী সাব্যস্ত করতে পেরে বিকৃত হাসি হাসতেন, কিন্তু উনি সেই সুযোগটা দেন নাই। এই যে উনি যে সুযোগটা দেন নাই, এটাই গণতন্ত্র। এই যে সবাই বলি আমরা 24-এ এই করেছি ওই করেছি, এই যে উনার যে জার্নিটা, এই জার্নিটা বলার অপেক্ষা রাখে না যে এই জার্নিটা বাংলাদেশের জন্য কতটা, বাংলাদেশের এই বাংলাদেশের পুরখাওয়া গণতন্ত্রের জন্য কতটা দরকার ছিল, সেই সব কিছু মিলে আজকে আমরা সবই হারিয়ে ফেললাম। আরেকটি বিষয় যে সামনে জাতীয় নির্বাচন, 12 ফেব্রুয়ারিতে নির্বাচন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 17 বছর দেশে ফিরেছে। আমরা দেখছিলাম রাজধানীর হেভার কেয়ারের হাসপাতালের সামনে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এবং তারা শোকে কাতর। আবার একটু জানিয়ে দিতে চাই, বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাচ্ছন্ন দেশ। তার জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের বিষয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ। সকাল 8:30টায় হেভার কেয়ারে ব্রিফিংয়ে ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বিশেষজ্ঞ চিকিৎসক দল নিরলসভাবে চিকিৎসা সেবা দিয়ে গেছেন বেগম খালেদা জিয়াকে। দীর্ঘ প্রায় 5.5 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য নিয়োজিত ছিলেন, দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে খুব অল্প সংখ্যক সদস্য এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন। আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে উঠবেন। আমরা ভারাক্রান্ত হৃদয়ে ইতিমধ্যে আপনারা শুনেছেন ডক্টর শাহাবুদ্দিনের ঘোষণা। আজ ভোর 6টায় আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া
আমাদের মাঝে নাই, পৃথিবী থেকে তিনি চলে গেছেন। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়, সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। আমরা শুনছিলাম বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের কথা এবং এই মুহূর্তে আবারও এভারকেয়ারের সামনে চলে যেতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। খালেদা জিয়ার প্রয়াণে এভারকেয়ার হাসপাতালে নেতাকর্মীরা ভিড় করছেন। যদিও আনুষ্ঠানিকভাবে ভোর 6টার সময় বেগম খালেদা জিয়ার এই বিদায়ের খবর জানানো হয় দলের পক্ষ থেকে, এবং নেতাকর্মীরা এই জায়গা থেকে আমরা দেখছি যে নেতাকর্মীরা যেমন আসছেন, এবং তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বেগম খালেদা জিয়ার বড় সন্তান এবং তার সহধর্মিণী জুবাইদা রহমান, তিনিও এই এভারকেয়ার হাসপাতালে মাত্রই পৌঁছালেন এবং তারা বেগম খালেদা জিয়ার তার কাছে যাচ্ছেন, এখানে হাসপাতালের খোঁজ খবর নিচ্ছেন। এবং আমরা দেখছি যে গতকাল রাতেও কিন্তু তারেক রহমান এই হাসপাতালে এসেছিলেন, তখন পরিবারের সকল সদস্যরা এখানে ছিলেন, বিএনপির সিনিয়র নেতারা, স্থায়ী কমিটির সদস্যরা সবাই মূলত এখানে ছিলেন। এবং এখানে একটি বেগম খালেদা জিয়ার এই মৃত্যুকে ঘিরে এভারকেয়ার হাসপাতালে একটি কড়াকড়ি নিরাপত্তা আরোপ করা হয়েছে আমরা দেখছি। এবং আমাদের সহকর্মীরা এর আগেও জানানোর চেষ্টা করছিলেন নানানভাবে যে তার কাটার বেড়া দিয়ে একদম, যেটি বলা হচ্ছে যে পুরো তার কাটার বেড়া দিয়ে পুরোপুরি একটি নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। এবং আমরা যেটি এখন দেখতে পাচ্ছি যে তারেক রহমান এবং জুবাইদা রহমান তারা হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছেন। গতকাল রাতেও তারা ছিলেন এখানে, যেটি বলার চেষ্টা করছিলাম, চিকিৎসকের সাথে খোঁজখবর রাখছিলেন। এবং বেগম খালেদা জিয়ার যে দেশি বিদেশি চিকিৎসক দল রয়েছে 30 সদস্যের, সেই মেডিকেল বোর্ডের, অর্থাৎ মেডিকেল সদস্যদের চিকিৎসকদের মিলে যে দলটি রয়েছে, সেখানে জুবাইদা রহমান তিনিও একজন সদস্য হিসেবে ছিলেন। সেই জায়গা থেকে জুবাইদা রহমান সার্বক্ষণিকভাবে তিনি খোঁজ রাখছিলেন, এবং তিনি কিন্তু তারেক রহমান ফেরার আগে বেগম খালেদা জিয়া যখন মুমূর্ষু অবস্থায় ছিলেন, ডাক্তারদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল, তখন তিনি এখানে এই বাংলাদেশে এসেছিলেন চিকিৎসার সাথে। যদিও লন্ডন থাকাকালীন অবস্থায় তিনি সামগ্রিকভাবে খোঁজখবর রাখার চেষ্টা করছিলেন। এবং তারেক রহমান এই যে 25 তারিখ আসলেন, আসার পরে তিনি যেদিনে ঢাকায় অবতরণ করেন, সেদিনকেই এভারকেয়ার হাসপাতালে 300 ফিট পূর্বাচল এলাকায় অভ্যর্থনা নেওয়ার পরে সরাসরি হাসপাতালে চলে আসেন, এবং এরপর প্রতিদিনেই তিনি হাসপাতালে একাধিকবার এসেছেন। গতকাল রাতেও তিনি এসেছেন। গতকাল যদিও সন্ধ্যার বিকেলের পরে এভারকেয়ার হাসপাতালে তিনি এসেছেন নয়াপল্টনের এই কেন্দ্রীয় কার্যালয় থেকে। এবং এই যে হাসপাতালের গেট থেকে আমরা দেখছি তারেক রহমানকে বহনকারী যে গাড়ি বহর, সেটি বের হয়েছে। এবং মূলত তারেক রহমান এখন গুলশান যাবেন, সেখানে 12:30টায় বিএনপির স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে, সেখানে তিনি অংশগ্রহণ করবেন। তারেক রহমানের যে গাড়ি বহরটি, সেটি আমরা দেখছি যে এভারকেয়ার হাসপাতালের যে মূল ফটক, সেখান থেকে বের হয়ে যাচ্ছে। নেতাকর্মীরা তাকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে বের হয়ে যাওয়ার জন্য সহযোগিতা করছেন। এবং যেটি বলছিলাম যে বেগম খালেদা জিয়ার এই প্রয়াণ ঘিরে 10:30টার সময় অন্তর্বর্তী সরকারের প্রধান ক্যাবিনেট বৈঠক, মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছিলেন, তিনি সেখানে অংশগ্রহণ করেছেন। এবং 12:30টায় বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক ডাকা হয়েছে। আপনারা দেখছেন যে তারেক রহমানের যে গাড়িটি, সেটি যাচ্ছে, তারেক রহমানের এই গাড়ি বহরটি, এবং তারেক রহমান এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছেন। এবং এই গাড়ির মধ্যেই আমরা জুবাইদা দেখতে পাচ্ছি। এখানে এই আপনারা দেখতে পাচ্ছেন যে তার যে শৃঙ্খলার নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন, তারা তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে এবং তার যাতায়াত যাতে নির্বিঘ্ন করা যায়, সেই চেষ্টাটি এখানে করে যাচ্ছেন। এবং এই গাড়িটির ভিতরেই আমরা দেখলাম
যে জুবাইদা রহমান, তারেক রহমান তারা তাদের যে সাদা যেই গাড়িটি রয়েছে বুলেট প্রুফ, সেই গাড়ি দিয়ে মাত্রই হাসপাতাল থেকে বের হয়ে গেলেন। এবং যেহেতু 12:30টায় দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে করণীয় নির্ধারণ করতে, সেখানেই তারেক রহমান যাচ্ছেন। এবং যে আলোচনাটি রয়েছে যে আগামীকালকে বেগম খালেদা জিয়ার যে জানাজা, সেটি বিএনপির পক্ষ থেকে চিন্তাভাবনা করা হচ্ছে যে মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের সামনে বেগম খালেদা জিয়ার জানাজার কথা বিএনপি আলোচনা করছে বা তাদের মধ্যেই আলোচনাটি রয়েছে। স্থায়ী কমিটির বৈঠক হবার পরেই এবং পরিবারের সদস্যদের সাথে আলাপ আলোচনা করেই এই চূড়ান্ত সিদ্ধান্তটি জানানো হবে। এবং এই আলোচনাটি রয়েছে যেহেতু বেগম খালেদা জিয়াকে কোথায় সমাহিত করবে সেই বিষয়টিও দলের পক্ষ থেকে এক ধরনের আলোচনা আছে যে যেহেতু জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি এবং বেগম খালেদা জিয়ার রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে এভার কেয়ার হাসপাতাল থেকে কিছুক্ষণ আগে তারেক রহমান এবং তার স্ত্রী, কন্যা এবং পারিবারিক যেই আত্মীয় স্বজন ছিলেন তারা কিছুক্ষণ মধ্যেই বের হয়ে গেলেন। এবং আমাদের সহকর্মীরা যেমনটা জানাচ্ছিলেন 12:30টায় তাদের বৈঠক রয়েছে এবং বৈঠকে সেখানে যোগ দিবেন এবং তারেক রহমান সেখানে ছিলেন। এবং আবার শুরুতে একটু বলতে চাই, যেখানে হচ্ছে ডাক্তার জাহিদ এবং বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী তারা যেমন জানিয়েছেন এবং 7 দিনের শোক পালন করবে বিএনপি। এবং কিছুক্ষণের পর একটি উপদেষ্টা পরিষদের বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে পরবর্তী বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং আমরা দেখছি এভার কেয়ারের হাসপাতালের সামনে নেতাকর্মীরাও জড়ো হয়েছেন, শোকাচ্ছন্ন পুরো দেশ। এবং সেখানে নেতাকর্মীরা শোকে কাতর, তারা বিভিন্ন কথা বলছিলেন, স্মৃতিকাতর, স্পর্শকাতর নানা বিষয়ে তারা কথা বলছিলেন। এবং আমরা দেখছি রাজনৈতিক নেতাকর্মীরা এভার কেয়ারের সামনে জড়ো হয়েছেন। এবং এই মুহূর্তে এভার কেয়ারের সামনে রয়েছেন আমাদের সহকর্মীরা, তারা আমরা সকাল থেকেই জানাচ্ছিলাম সেই সার্বিক চিত্র। সহকর্মী মুজাহিদ শুভ, জাওয়াদ মাহমুদ, আতিক লগ্ন রয়েছেন সেখানে এবং আমরা আবারও যুক্ত হতে চাই তাদের সঙ্গে। ফরহাদ বিন নূর আমাদের সঙ্গে রয়েছেন এবং সহকর্মীরা সকাল থেকেই জানাচ্ছিলেন। এবং আজ সকাল 6টায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন এবং বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি গণমাধ্যমে জানানো হয় এবং পরে ডাক্তাররা এবং চিকিৎসকরা সহ বিএনপির নেতাকর্মীরা বিষয়টি নিশ্চিত করেন। এবং কিছুক্ষণ পর উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে এবং বিএনপির পরিষদের একটি বৈঠক রয়েছে বেলা 12:30টায়। এবং আমরা সহকর্মীরা সকাল থেকে সেই খোঁজ খবর রাখছিলেন, আমরা আবারও সহকর্মীদের সাথে যুক্ত হব। সহকর্মী ফরহাদ বিন নূর, মুজাহিদ শুভ, আতিক মিসবা লগ্ন রয়েছেন সেখানে এবং আমাদের সহকর্মীরা রয়েছেন সেখানে, আমরা আবারও যুক্ত হতে চাই তাদের সঙ্গে। মুজাহিদ শুভ এভার কেয়ারের সামনে থেকে যুক্ত আছেন। এই এখন থেকে 5 মিনিট আগে তারেক রহমান বের হয়েছেন এভার কেয়ার হাসপাতাল থেকে। আমরা তার গাড়িবহরটি আসলে কিছুক্ষণ আগে আসলে বের হয়েছে, তার গাড়িবহরের একটি গাড়ি আমরা আসলে দেখতে পাচ্ছি, সেটির পিছু আসলে আমরা নিয়েছি। সকালে তিনি আসার পরে এখন আসলে সিদ্ধান্ত নিচ্ছেন যে কোথায় দাফন হবে, কখন জানাজা হবে, অনেকগুলো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। এবং সব মিলে আসলে এখন বাংলাদেশের দৃষ্টি আসলে তারেক রহমানের দিকে। বিএনপির নেতা কর্মী সমর্থক যারা আছেন, এখন তারেক রহমানকে আসলে সমস্ত সিদ্ধান্ত আসলে নিতে হবে। যদিও তিনি নিচ্ছেন অনেকদিন আগে থেকে, 17 বছর পর তিনি বাংলাদেশে ফিরে এসেছেন। আসার পরে আসলে তিনি আরেকটি মহাসংকটে আসলে পড়লেন। প্রথমত এখানে বাংলাদেশে আসার 4-5 দিনের মাথায় আসলে নিজের মাকে হারিয়ে ফেললেন। এরপরে একটি বহুদিন পরের একটি নির্বাচন, সেই নির্বাচনে তিনি আসলে কিভাবে দায়িত্ব পালন করবেন, এখানে অনেকগুলো জোটের সমীকরণ রয়েছে। মাকে হারিয়ে এই উঠে দাঁড়ানো, এই সংগ্রাম মুখর একটি আসলে পরিবার। এক পরিবারে আমরা যদি বলি যে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর সেই 82-83 সাল থেকে বেগম জিয়া এই 2025 সাল অবধি নেতৃত্ব দিয়ে গেছেন। এই শেষের দিকে তিনি আসলে অনেকটা পরোক্ষভাবে নেতৃত্ব দিয়েছেন, তিনি সরাসরি সশরীরে আসলে দলকে চালাতে পারেননি। এদিকে বেগম জিয়া যেমন
সরাসরি থাকতে পারেননি। আর অন্যদিকে তারেক রহমান তিনি যুক্তরাজ্য থেকে আসলে দেশ পরিচালনা করছেন। আসলে এই অভিভাবকহীন হয়ে থাকা, তারপরেও সবশেষ 25শে ডিসেম্বর নানা জল্পনা কল্পনা শেষে, নানা শঙ্কা শেষে তিনি আসলে ফিরতে পেরেছেন। আমরা আসলে ক্রমাগতভাবে ছুটে যাচ্ছি, আমরা ঠিক জানি না যে তারেক রহমানের গাড়ি বহরকে আমরা ধরতে পারবো কিনা। আমরা আমাদের চেষ্টা মতো এগিয়ে যাচ্ছি। আজকে সকাল 6টায় মৃত্যুর যে খবর আমরা আসলে শুনেছি, এই মৃত্যুর খবরের পরেই বিএনপির নেতাকর্মী অনেককে আমরা আসলে দেখেছি যে তারা এভার কেয়ার হাসপাতালের কাছে এসেছেন। অনেকে কান্নায় ভেঙে পড়েছেন, অনেকে বেশ আপ্লুত হয়েছেন। আপনারা যেটি জানেন যে 1945 সালে জন্মগ্রহণ করেছিলেন বেগম জিয়া, এবং তারপরে 80 বছর এই পৃথিবীতে তার সময়কাল। এই সময়কালে তিনি বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারে নানাভাবে তিনি ভূমিকা এসছেন, সহযোগিতা করেছেন। আমরা যাচ্ছি আসলে তারেক রহমানকেই ফলো করার চেষ্টা করছি। তিনি আসলে কোথায় যাচ্ছেন সঠিক তথ্যটি আমাদের কাছে নেই, কিন্তু আমরা তার পেছনে পেছনে যাওয়ার চেষ্টা করছি। আপনারা জানেন 1981 সালের ব্যর্থ অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর পর 1982 সালের 2 জানুয়ারি বেগম জিয়া বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন। এই সাধারণ সদস্য হিসেবে যোগ দেওয়ার পর থেকে তিনি অসাধারণ ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তিনি 1983 সালের মার্চে তিনি ভাইস চেয়ারম্যান হন এবং 1984 সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। বেগম জিয়া চলে যাবার পর আসলে সব ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দ, সব দলের তারা শোক প্রকাশ করছেন। অনেকে সশরীরে এখানে আসার চেষ্টা করছেন। ওকে, ঠিক আছে। তার পুত্রবধূ এবং তার নাতি আমরা দেখলাম একটু আগে এই হাসপাতাল থেকে বের হয়ে গিয়েছেন, এবং এর মধ্যেই কিন্তু আমরা দেখছি যে এখানে নেতা কর্মীদের ভিড় বাড়তে আসলে শুরু করেছে। কারণ যেই নেত্রী, বিএনপির যিনি সাবেক চেয়ারপারসন আজকে থেকে তার নামের সঙ্গে যেটি যুক্ত হবে দলের পরিচয় হিসেবে, সেটি আজকে আমরা দেখলাম যে এখানে নেতাকর্মীরা কিন্তু সেই দলের যিনি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং 3 বারের প্রধানমন্ত্রী, তাকে ঘিরে আসলে তার এই মৃত্যুর সংবাদে কিন্তু অনেকেই আসলে এখানে এসে বারবার মূর্ছা যাচ্ছেন। অনেকেই কিন্তু এখানে এসে তাদের যে আবেগ, তাদের যে অনুভূতি, সেগুলো কিন্তু প্রকাশ করছেন, এবং তার এই মৃত্যুতে যে শোক, সেটি কিন্তু এখানে এসে অনেকে আমরা দেখছি যে প্রকাশ করছেন। এখানে নেতাকর্মীরা ইতিমধ্যেই ভিড় করতে শুরু করেছেন। আমরা এর আগে দেখেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এসেছিলেন। এছাড়া আমরা রিজভিকে দেখেছি। এছাড়া আমরা অন্যান্য যেসব নেতাকর্মীরা রয়েছেন বিএনপির তৃণমূল থেকে শুরু করে শীর্ষ যেসব নেতারা রয়েছেন, তারা কিন্তু এখানে আমরা দেখছি যে আসছেন। আজকে মূলত আমরা যেই চিত্রটি দেখেছি যে বেগম খালেদা জিয়াকে আসলে তিনি তো বিএনপির চেয়ারপারসন এবং একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী তিনি, এবং মঙ্গলবার আজকে সকালে এভার কেয়ার হাসপাতালে তিনি সকাল 6টা নাগাদ মারা যান। আমরা দেখছি যে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে প্রথমত এই মৃত্যুর সংবাদটি জানানো হয়। এরপর কিন্তু আমরা দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমরা গভীর দুঃখের সঙ্গে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত। এছাড়া আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের যিনি প্রেস সচিব, তিনিও কিন্তু ফেসবুকে বলেছেন যে খালেদা জিয়ার মৃত্যুতে তিনি শোক জানিয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি তার ফেসবুকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লিখে বলেছেন
মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর রহম করুন, ক্ষমা করুন এবং তার প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। ডক্টর শফিকুর রহমান আরও লিখেছেন, তার আপামর, তার আপনজন, প্রিয়জন ও সহকর্মীদেরকে মহান আল্লাহ সবরে জামিল দান করুন, আমিন। তিনি এভাবে করে কিন্তু লিখেছেন। এছাড়া আমরা দেখেছি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, তিনি তার ফেসবুকে লিখেছেন, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই, তিনিও শোক প্রকাশ করেছেন। আমরা কিন্তু আরেকটি বিষয় দেখেছি যে একই সঙ্গে যেহেতু নির্বাচন সামনে আসছে, বেগম খালেদা জিয়া কিন্তু 3টি আসনে প্রার্থী হয়েছিলেন। আমরা জানি যে বিএনপি থেকে তাকে নমিনেশন দেওয়া হয় 3টি আসনে, একটি দিনাজপুরে, আরেকটি বগুড়ায় এবং আরেকটি ফেনীতে। তিনি নির্বাচন বেঁচে থাকলে তিনি এই 3টি আসনে নির্বাচন করতেন। যেহেতু তার শারীরিক অবস্থা অনেকটাই অবনতি হতে থাকে এবং খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্য দিয়ে তিনি শেষ কয়েকদিন পার করেছেন বলেই কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়। সে কারণে কিন্তু আমরা দেখেছি গতকাল যেহেতু নমিনেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন ছিল এবং আমরা দেখেছি খালেদা জিয়ার বিকল্প হিসেবেও কিন্তু সেসব আসনে অন্য প্রার্থীরা, বিকল্প প্রার্থী কিন্তু ফর্ম জমা দিয়েছে বলেও কিন্তু আমরা জেনেছি। এবং বেগম খালেদা জিয়া আরেকটি সংবাদ একটু দিতে চাই। আমরা জানি যে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ছিল, সেই নির্বাচনটিও কিন্তু স্থগিত করা হয়। আমরা প্রধান নির্বাচন কমিশনার এবং বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যেহেতু এই বিশ্ববিদ্যালয় বেগম খালেদা জিয়ার নিজ হাতে প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয় আর নির্বাচন হচ্ছে একটি উৎসবমুখর পরিবেশের একটি ব্যাপার, সেহেতু এরকম শোকাবহ অবস্থা, এরকম উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের পরিবেশ আসলে নেই। এসব কথা কিন্তু জানিয়েছেন সেখানকার নির্বাচন কমিশনার এবং বিশ্ববিদ্যালয়ের যারা উপাচার্য, তারা এই কারণেই বলেছেন যে নির্বাচনের যাবতীয় কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। আমরা যদি বেগম খালেদা জিয়ার যে গৃহবধূ থেকে যেভাবে রাজনীতিতে তার উত্থান হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে যদি একটু আমরা বলি, 1981 সালের 30শে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় তখন খালেদা জিয়া ছিলেন নিতান্তই একজন গৃহবধূ। তিনি 2 শিশু সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন আসলে যেহেতু দলের প্রধান জিয়াউর রহমানকে হত্যা করা হয় সে কারণে কিন্তু স্বাভাবিকভাবেই দলের অবস্থান তখন একরকম বিপর্যয় এবং দিশেহারার মধ্যে ছিল। জিয়াউর রহমান পরবর্তী দলের হাল কে ধরবেন সেটি নিয়েও নানা মহলে আমরা দেখেছি আলোচনা সে সময় চলতে থাকে। বিএনপির নেতারা তখন দ্বিধাগ্রস্ত এবং তাদের মধ্যে কোন্দল একরকম ছিল বলেও কিন্তু বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন বই পুস্তকে, ইতিহাসে লেখা রয়েছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তারকে অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয় এবং এরপর কিন্তু আমরা দেখি যে তখন আমরা যদি আরেকটা বিষয় বলি যে রাজনীতিতে কিন্তু সে সময় যে গৃহবধূ বেগম খালেদা জিয়ার একরকম অনীহার একটা ব্যাপার ছিল। বিচারপতি আব্দুস সাত্তারের বার্ধক্য এবং দল পরিচালনা নিয়ে অসন্তোষের কারণে তৎকালীন বিএনপির একাংশ খালেদা জিয়াকে রাজনীতিতে আনার পরিকল্পনা করেন। এছাড়া রাজনীতির প্রতি খালেদা জিয়ার তেমন কোনো কিন্তু আগ্রহ ছিল না বলে কিন্তু বিভিন্ন ইতিহাসের বইয়ে আসলে লেখা রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এর কয়েকটি কারণ ছিল। প্রথমত, জিয়াউর রহমানের হত্যাকাণ্ড তার মনে গভীর দাগ কেটেছিল এবং তিনি মানসিকভাবে সে সময় ধকল কাটিয়ে উঠতে পারছিলেন না। দ্বিতীয়ত, খালেদা জিয়ার রাজনীতিতে আসার ব্যাপারে পারিবারিক দিক থেকেও তেমন উৎসাহ আসলে ছিল না। এছাড়া রাজনৈতিক ভাগ্য তাকে কোথায় টেনে নিয়ে যায় সেটি নিয়েও হয়তো খালেদা জিয়ার মনে হয়তো চিন্তা ছিল। এই সময় দলের নেতাকর্মীরা রাজনীতিতে আসার জন্য দিনের পর দিন খালেদা জিয়াকে বোঝানোর চেষ্টা করেন তিনি দলের হাল না ধরলে সেটি টিকবে না বলেও কিন্তু অনেকে তাকে জানান। দলের অবস্থা কি হবে সেটি নিয়েও কিন্তু শঙ্কা প্রকাশ করেন। তারা মনে করতেন নেতাকর্মীরা যে তিনি যদি এই মুহূর্তে দলের হাল ধরেন তাহলে 80-র দশকের কথাই আমরা বলছি, তাহলে বিএনপি হয়তো আবার প্রাণ ফিরে পাবে। দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য আপোষ ফর্মুলা হিসেবে খালেদা জিয়াকে নেতাকর্মীরা বেছে নেয়। অন্যদিকে খালেদা জিয়ার রাজনীতিতে আসার বিষয়ে তৎকালীন সেনাপ্রধান HM এরশাদের মনে একরকম ভয় ছিল বলেও কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন সময় বলেছেন।
এরশাদ যেহেতু ক্ষমতা দখলে দীর্ঘ পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলেন, সেহেতু তখন ভাবছিলেন যে খালেদা জিয়া রাজনীতিতে আসলে পরিস্থিতি সামলানো তার জন্য হয়তো কঠিন হয়ে যাবে। এরপর কিন্তু আমরা দেখেছি যে 1982 সালের 21শে জানুয়ারি বিএনপির চেয়ারম্যানের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। বিএনপির চেয়ারম্যান হবার জন্য একই সঙ্গে প্রার্থী হয়েছিলেন খালেদা জিয়া এবং তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার। 1982 সালের মার্চ মাসে খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং এপ্রিল মাসের প্রথমে বিএনপির এক বর্ধিত সভায় তিনি ভাষণ দেন। আমরা যতটুকু জানি, বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কয়েক মাস পরই খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন এবং এরপর তিনি 1984 সালের 10ই মে খালেদা জিয়া বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। এরপর আমরা দেখেছি যে সে সময় এরশাদের পতন ঘটানোর জন্য তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে নানাভাবে সক্রিয় ছিলেন এবং একসময় তিনি 1991 সালের যে নির্বাচন হয় সে সময় তিনি দলের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। আমরা দেখেছি 1991 তিনি প্রথমবার তিনি দলের প্রধান হয়ে নির্বাচন করেন এবং সে সময় তিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। আমরা যদি বলি, এরপর কিন্তু 1996 সালে আরেকটি নির্বাচন হয় এবং সেই নির্বাচন নিয়ে নানা রকম কথা রয়েছে। তারপরে তিনি আরেকটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরেকটি নির্বাচন দেন, সেখানে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। এরপরে আমরা দেখেছি যে 2001 সালের নির্বাচনে আবারও বিএনপি জামাত জোট সরকার গঠন করে এবং সে সময় তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। এবং আমরা যদি বলি যে 2001 থেকে 2006 পর্যন্ত তিনি যে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, এরপর যখন আবার 2011 সরকার ক্ষমতায় আসে সে সময়ও কিন্তু তিনি নানা রকম আপোষহীনতার এবং তিনি পরিচয় দিয়েছেন এবং সে নানা কারণে কিন্তু তাকে আপোষহীন বলা হয়। আমরা দেখেছি যে 2008-এর ডিসেম্বরে যে নির্বাচন হয়েছিল সেখানে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করলেও দীর্ঘ 17 বছর যে আন্দোলন সংগ্রাম গণতন্ত্রের পক্ষে তিনি করে গিয়েছেন, সেটি কিন্তু তাকে আসলে আপোষহীনতার তার যে পরিচয় সেটি আরও এখানে ফুটে উঠেছে। আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া রাজনীতিতে আসলে বহু বছর ধরেই একটি বিশেষণ আসলে ঘুরে ফিরে উচ্চারিত হয়। আমি বারবার বলছি যে আপোষহীন, এই শব্দটির সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠভাবে যে নামটি জড়িয়ে গেছে তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আমরা দেখেছি যে 3 বারের প্রধানমন্ত্রী, এছাড়া 2 দশকের বেশি সময় ধরে বিরোধী রাজনীতির প্রধান মুখ হয়ে ওঠা এবং 3 দশকেরও বেশি সময় ধরে ক্ষমতার কেন্দ্রে এবং কেন্দ্রের বাইরেও সমান দৃঢ়তায় অবস্থান করা এই নেত্রী বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম, যেই অধ্যায় আসলে আজকে শেষ হলো। এবং আমরা যদি আরেকটু বলি, দেশীয় আন্তর্জাতিক গণমাধ্যম, মানবাধিকার সংস্থা ও রাজনৈতিক বিশ্লেষকদের পর্যবেক্ষণে বহুবার আসলে এটি উঠে এসেছে যে খালেদা জিয়া তার রাজনৈতিক অবস্থানে থেকে কখনোই এক চুল পিছু হটেননি। প্রশ্ন হলো যে এই যে তাহলে এই সেই অবস্থানগুলো আসলে কি, যার কারণে তাকে আপোষহীন নেত্রী বলা হয়েছে। আমরা কিন্তু দেখি যে বিভিন্ন কারণেই তাকে কিন্তু আপোষহীন নেত্রী বলা হয়। যেমন আমরা যদি বলি যে সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন, আমরা দেখেছি দীর্ঘ সামরিক শাসনের পর 1991 সালে অনুষ্ঠিত হয় বাংলাদেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচন। এতে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে একই সঙ্গে খালেদা জিয়া হন দেশের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত নারী প্রধানমন্ত্রী। সে সময় রাষ্ট্রপতির শাসন ব্যবস্থা বহাল রেখে ক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভূত রাখার সুযোগ থাকলেও এই যে বিএনপির যে নেত্রী, যে আপোষহীন নেত্রী, তিনি কিন্তু সংসদীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছিলেন সে সময়। আমরা জানি যে বিভিন্ন সময় বিভিন্ন পর্যবেক্ষক যেটি আসলে বলে এসেছেন বেগম জিয়ার
সম্পর্কে ক্ষমতা কুক্ষিগত না করে গণতান্ত্রিক কাঠামো পুনঃপ্রতিষ্ঠার এই সিদ্ধান্তই ছিল তার আপসহীন রাজনৈতিক জীবনের প্রথম বড় দৃষ্টান্ত। এটি যেমন বড় দৃষ্টান্ত এবং প্রথম দৃষ্টান্ত ছিল, এরপরেও কিন্তু তার রাজনৈতিক জীবনের অনেকগুলো তিনি অবস্থান রেখেছেন, যে কারণেও তাকে আপসহীন নেত্রী বলা হয়। আমরা যদি বলি যে জাতীয়তাবাদী অবস্থানের জায়গাটা যদি বলি, 2001 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতির জটিল বাস্তবতায়ও তিনি জাতীয়তাবাদী। বেগম খালেদা জিয়ার এই প্রয়াণে নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আমরা দেখেছি যে নেতাকর্মীরা এখানে ধীরে ধীরে জড়ো হতে শুরু করেছেন এবং তারা তাদের নেত্রীর জন্য শোক জ্ঞাপন করছেন, কেউ কেউ কান্না করছেন আমরা দেখছি, এবং তার নেত্রীর সাথে বিভিন্ন স্মৃতি তারা স্মরণ করছেন। এখানে অনেক কর্মী সমর্থক এসেছেন, নেতারা এসেছেন যারা বেগম খালেদা জিয়ার বিভিন্ন জনসভায় সক্রিয় অংশগ্রহণ করেছেন, এবং অনেকেই এমন আছেন যারা আমরা দেখছি বা তারা বলছেন যে বেগম খালেদা জিয়ার সাথে তারা সরাসরি সাক্ষাৎ করেছেন, সেই সকল স্মৃতি তারা মনে করছেন। এবং বেগম খালেদা জিয়া যখন 1982 সালে দলের দায়িত্ব নেন, দলের যদিও তিনি 84 সালে এসে দলের চেয়ারপারসন নির্বাচিত হন, কিন্তু সাধারণ একজন কর্মী হিসেবে তিনি যখন বিএনপির রাজনীতিতে প্রবেশ করেন 82 সালে, তখন থেকেই মূলত বিএনপির যে রাজনীতি এবং জিয়াউর রহমানের মৃত্যু পরবর্তী যে সময়, অথবা জিয়াউর রহমান যখন তাকে হত্যা করা হয়, বিএনপির মধ্যে একটি নাজুক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল। যখন বিচারপতি আব্দুল সাত্তার বিএনপির মহাসচিব ছিলেন, সেই জায়গা থেকে দলকে পুরোপুরি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করাটা বা বিএনপি রাজনৈতিক সক্ষমতা অর্জন করা এবং বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল হিসেবে যে আবির্ভাবের ঘটনা, সেটি মূলত বেগম জিয়ার হাত ধরেই ঘটেছে। এখানে যারা কর্মী সমর্থক এসেছেন তারা আসলে সেই দিনগুলোর কথা মনে করছিলেন। আমরা অনেক প্রবীণ নাগরিককে দেখছি যারা দীর্ঘদিন বিএনপির রাজনীতি করেছেন বা বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন, তারা সেই সকল দিনগুলোর কথা স্মৃতিচারণ করছিলেন। বা যারা নবীন রয়েছেন অথবা বয়সে তরুণ, তারাও বেগম খালেদা জিয়াকে অনেকেই সামনাসামনি দেখেছেন। 2018 সালের পরে যেটি হয়, বেগম খালেদা জিয়া যখন আওয়ামী লীগ সরকার তাকে যে জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতি মামলায় তাকে কারাগারে নিয়ে যায়, এর আগেও বেগম খালেদা জিয়া যখন জনসম্মুখে বিভিন্ন বক্তব্য দিয়েছে বা আমরা দেখেছি তিনি সবশেষ 20 দলীয় একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন, ইফতার পার্টিতে অংশ নিয়েছিলেন। অর্থাৎ এই যে জনসম্মুখের যেই কর্মসূচিগুলো, সেগুলোতে এখানে যারা কর্মী সমর্থক এসেছেন তারা অনেকেই অংশ নিয়েছিলেন, সামনাসামনি তাকে দেখেছেন, এবং তারা বলছেন বেগম খালেদা জিয়া জাতীয় রাজনীতির একজন ঐক্যের প্রতীক ছিল। তার প্রতিফলনও আমরা বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয়ে পড়েন এই 23 তারিখে, অর্থাৎ নভেম্বরের 23 তারিখে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। দীর্ঘদিন ধরেই তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। বেগম খালেদা জিয়া, আপনারা জানেন যে তিনি ডায়াবেটিস, আর্থাইটিস সহ কিডনি জটিলতার নানাবিধ রোগে ভুগছিলেন, এবং এই লন্ডনেও তিনি সবশেষ চিকিৎসা নিয়েছিলেন। আবার দেশে ফিরে এসেছেন কিছুটা সুস্থ হয়ে। সবশেষ সশস্ত্র বাহিনী দিবসে সেখানে অংশগ্রহণ করার পরে তিনি অসুস্থ হয়ে যান। সেখানেও বলা হচ্ছে যেহেতু তাকে একটি ভাইরাস সংক্রমণের ফলে তার শ্বাসকষ্ট তৈরি হয় এবং এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এই যে এভারকেয়ার হাসপাতালে তিনি ভর্তি হলেন নভেম্বরের 23 তারিখে, এরপরে তিনি এখানেই টানা চিকিৎসা নিচ্ছেন এবং 27 তারিখ তাকে সিসিইউতে স্থানান্তর করা হয় নভেম্বরের 27 তারিখ। তখন মূলত ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন এবং তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাকে ডাক্তাররা সিসিইউতে চিকিৎসা দিচ্ছেন, পাশাপাশি তিনি যে এক ধরনের লাইফ সাপোর্টের মধ্যে আছেন সেই বিষয়টিও ডাক্তাররা নানানভাবে বলেছেন। এবং সবশেষ আমরা দেখেছি যে আজকে যেহেতু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভোর 6টায়, দলের পক্ষ থেকে সেটি জানানো হয়েছে। এবং সামগ্রিকভাবে বেগম খালেদা জিয়ার প্রয়াণে রাজনৈতিক অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বা একজন
অবিসংবাদিত নেতা ছিলেন বেগম খালেদা জিয়া এবং তাকে ঘিরেই এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন দানা বাঁধতে শুরু করে। যখন আমরা দেখেছি 2008-এর নির্বাচনের পরের 2018-র বিতর্কিত নির্বাচন, এর পরের বাকি 3টি নির্বাচন, সবশেষে যে 24-এর নির্বাচনটি যেটি পতিত আওয়ামী লীগ সরকার করেছে, সবগুলো নির্বাচনের বিরুদ্ধে বিএনপির এই যে কথিত নির্বাচন বা যেটিকে বলা হচ্ছে বা বিতর্কিত নির্বাচন, সেখানে বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ অবদান ছিল। এবং যে অন্যান্য রাজনৈতিক দলগুলো, আমরা 20 দলীয় জোটও দেখেছি, যেখানে এখন জামায়াত, যদিও তারা এখন একটি বিপরীত পক্ষে রাজনীতি করছেন বা তারা এখন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপির বর্তমান এই রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে, এই সব দলগুলো মিলে কিন্তু দীর্ঘ সময় তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, মাঠে ছিলেন এবং এই পুরো সময়টি নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া। সেই জায়গা থেকে তিনি জাতীয় ঐক্যের প্রতীকেও পরিণত হয়েছিলেন এবং তার প্রতিফলন যেটি বলার চেষ্টা করছিলাম, আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য সার্বক্ষণিক খোঁজ খবর নিয়েছেন। দেশবাসীর জন্য সরকারের পক্ষ থেকে দোয়া হয়েছে এবং নানান জায়গায় তার জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জামায়াতের পক্ষ থেকে শোক জানানো হয়েছে, দোয়া চাওয়া হয়েছে এবং তিনি যখন লড়ছিলেন জীবন মৃত্যুর সাথে, তখনও এই জামায়াতের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, এবি পার্টির পক্ষ থেকে, গণশক্তির পক্ষ থেকে, অর্থাৎ এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, প্রত্যেকটি দল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেছেন। এবং আমরা এটিও দেখেছি অনেকগুলো দল পৃথক পৃথক দোয়া কর্মসূচিও পালন করেছে। বিএনপির পক্ষ থেকে ধারাবাহিক দোয়া কর্মসূচি তো পালন করা হয়েছিলই। বেগম খালেদা জিয়া রাজনীতির যে ঐক্যের প্রতীক হয়ে উঠলেন, সেটি একটি বাংলাদেশের রাজনীতির অবিস্মরণীয় ঘটনা এই অর্থে, কারণ তিনি আপসহীন নেত্রীর তকমা পেয়েছিলেন। যেহেতু স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদ যখন ছিলেন, তখন বিএনপি, আওয়ামী লীগ রাজনৈতিক পরিসরে তাদের যে ভূমিকা ছিল, সেই জায়গা থেকে আওয়ামী লীগ একটি সময় সরে আসলেও বিএনপি কিন্তু সরে আসেনি শুধুমাত্র বেগম খালেদা জিয়ার এই অবস্থানের কারণে। কারণ এরশাদের যে বলা হচ্ছিল যে পাতানো নির্বাচন, এরশাদ যেটি করতে চেয়েছিলেন, সেই জায়গায় বিএনপি খালেদা জিয়া বলেছিলেন যে তিনি আসলে বা তার দল বিএনপি এরশাদের অধীনে কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করবে না। এবং এই এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়েই মূলত বেগম খালেদা জিয়া জনপ্রিয়তার শীর্ষে আসেন এবং সব রাজনৈতিক মহলে তার যে গ্রহণযোগ্যতা সেটি ধীরে ধীরে বাড়তে থাকে। এবং এটি বলা হয় যে বেগম খালেদা যেহেতু তিনি একজন সাধারণ গৃহবধূ ছিলেন, তার সেই দিনাজপুরে জন্মগ্রহণ করা, সেটা জলপাইগুড়ি ছিলেন যদিও তৎকালীন সময়, সেই এরপরে তিনি এই দিনাজপুরে পড়াশোনা করা বা বেড়ে ওঠা, এরপরে তার যে স্বাভাবিক জীবন ছিল, জিয়াউর রহমান তিনি তার সহধর্মিণী হওয়া এবং জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের শিকার হওয়ার পরে তার মধ্যে এক ধরনের রাজনৈতিক বিমুখতা এক ধরনের ছিল, কারণ তিনি সাধারণ গৃহবধূ হিসেবেই জীবনযাপন করে আসছিলেন। দলীয় নেতাকর্মীদের প্রয়োজনে বা দলীয় নেতাকর্মীরা এক ধরনের তাকে জোর করেই রাজনীতির মাঠে আনেন। 1982 সালে তিনি সদস্যপদ গ্রহণ করেন, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে বিএনপির কর্মী হিসাবে যোগ দেন এবং এরপর 84 সালে তিনি চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হন। বেগম খালেদা জিয়ার একটা নাটকীয় উত্থান এই জায়গাটাতে হয়েছে, যেহেতু তিনি বিএনপি রাজনীতিতে আসার 10 বছরের ব্যবধানেই তিনি এই বাংলাদেশের যে সর্বোচ্চ পদ প্রধানমন্ত্রী, তিনি ক্ষমতার একদম শীর্ষে আহরণ করেন। সেই উত্থানটি মূলত হয়েছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার যে ভূমিকা ছিল এবং যেটি বলছিলাম যে তিনি আপসী নেত্রীর তকমা পেয়েছেন, সেই জায়গাটা থেকেই মূলত বেগম খালেদা জিয়া যেটি ঘটেছে তার ক্ষেত্রে। এবং এখানে যারা বিএনপি নেতাকর্মী এসেছেন, তারা বেগম খালেদা জিয়ার সেই সব দিনগুলো স্মরণ করছিলেন। বেগম খালেদা জিয়াকে ঘিরেই নেতাকর্মীরা যে বিএনপির রাজনীতি আঁকড়ে রেখেছেন, রাজনৈতিক পরিসরে বিএনপির রাজনীতি নিয়ে একটা কোণঠাসা তৈরি হয়েছিল। যেহেতু 2018 সাল নির্বাচনে বিএনপি 2008 নির্বাচনে বিএনপির একটি ভরাডুবি হয়েছিল বলা হচ্ছিল, এবং 2018-তে নির্বাচন, সেই জায়গা থেকে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া 2018 নির্বাচনে বর্জন করার পরে এক ধরনের সেই জায়গা থেকেও আমরা দেখেছি যে তিনি আপসী নেত্রী যে খেতাব পেলেন এবং আপসী নেত্রী হিসাবে আবির্ভূত হলেন বাংলাদেশের রাজনীতিতে। 2018 সালে তিনি যে ভূমিকাটি নিলেন, তার সেই আপসী নেত্রীর জায়গাটা তিনি আবারও
জনসম্মুখে বা জনগণের মাঝে এবং রাজনৈতিক পরিসরেও তার সেই আবির্ভাব আবার সেই আপসীন জায়গা থেকে ঘটলো। কারণ আওয়ামী লীগ যেই ধরনের নির্বাচন করছিল 2008-এর নির্বাচনটিও এক ধরনের নানানভাবে বিতর্কিত হচ্ছিল, বা সেই নির্বাচন নিয়েও বিভিন্ন রাজনৈতিক দল যারা আওয়ামী বিরোধী যখন ছিল, বিএনপি, জামায়াত এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে এবং যুগপৎ আন্দোলন করেছিল, তারা সেই নির্বাচনটি নিয়েও প্রশ্ন করেছে। এবং 2018-এর নির্বাচনে যখন বেগম খালেদা জিয়া ঘোষণা দিয়েছেন যে না, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া নির্বাচনে যাবেন না এবং তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন, সেটিও বেগম খালেদা জিয়ার তিনি যে আপসীন নেত্রী সেই আবারও তিনি সেখানে প্রমাণ করলেন। এবং বিএনপি মাঠ কামড়ে শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে ঘিরেই, যেহেতু তারেক রহমান যদি এখন বিএনপির হাল ধরেছেন রাজনীতির, তিনি দেশে ফিরেছেন, আগামী দিনে তিনি বিএনপির রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা নেতাকর্মীদের মধ্যে আছে, বা আমরা তারেক রহমানের মধ্যে সেই তৎপরতা দেখতে পাচ্ছি তিনি এই স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে, বা এর আগেও তিনি যখন এই ভার্চুয়ালি দলের নেতাকর্মীদের সংঘবদ্ধ রেখেছেন, কর্মসূচি বাস্তবায়ন করেছেন। অনানুষ্ঠানিকভাবে তারেক রহমান বিএনপির নেতৃত্ব দিলেও খালেদা জিয়াকে ঘিরেই কিন্তু বিএনপির যে রাজনীতি সেটি আবর্তিত হচ্ছিল। শুধু বিএনপির রাজনীতিই নয়, আমরা বাংলাদেশের যে রাজনীতি, অর্থাৎ যেটি বলার চেষ্টা করছিলাম যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এই দীর্ঘ লড়াই সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই সংগ্রাম, এই পুরোটা পথ বেগম খালেদা জিয়ার হাত ধরেই অন্য দলগুলো তাকে জাতীয় নেতা মেনে এবং তাকে জাতীয় ঐক্যের প্রতীক মেনে সেটি করে আসছিল। এবং তার প্রতিফলন আমরা বারবার দেখেছি যে বেগম খালেদা জিয়ার এই ভূমিকা সব মহলে প্রশংসিত হয়েছে। এবং খালেদা জিয়া যে রাজনৈতিকভাবে একটি সঠিক অবস্থান 2018 সালে নিয়েছিলেন, তার ফল এই যে 24-এর জুলাই আগস্টের বিপ্লব ঘটলো এবং আওয়ামী লীগ সরকারের আমরা দেখেছিলাম সেই সকাল থেকে, সেই একদম ভোরবেলা থেকে যে দুঃসংবাদে পুরো দেশ আসলে শোকে মাতম, শোকে নিমজ্জিত। সেই সংবাদের জন্য আমরা এতক্ষণ ছিলাম রাজধানীর এবারকের হাসপাতালের একদম ভেতরে। তো সেখান থেকে আমরা এখন একদম নিচতলায় নেমেছি। এখানেও কিন্তু আসলে স্বজনদের ভিড় দেখছি। শুধু স্বজনরা, যেহেতু আজকে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবারের সদস্য, একই সাথে আমরা জানি যে 3 বারের সফল প্রধানমন্ত্রী তিনিও কিন্তু যেহেতু আজকে পরলোক গমন করেছেন, তাকে ঘিরেই কিন্তু এখন নিচে কিন্তু যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের একটা বড় ভিড় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই জায়গাটা সংরক্ষিত, খুব বেশি আসলে বহিরাগতদের প্রবেশ খুব একটা সুযোগ নেই, তবে নিরাপত্তা বেষ্টনীকে পার করেই কিন্তু মূলত যারা রয়েছেন তারা আসলে এখানে প্রবেশ করেছেন। তারা নিজেদের মতো করেই মূলত আসলে চেষ্টা করছেন যে আসলে নেত্রীর শেষ মুহূর্তে যতটুকু খোঁজ খবর নেওয়া যায় সেই বিষয়ে একটু তৎপরতা দেখানোর চেষ্টা করেছেন। যেহেতু সংরক্ষিত একটা জায়গা, তো সেই জায়গা থেকে আসলে দেখানোর ক্ষেত্রে কিছুটা আমাদেরকে আসলে বেগ পোহাতে হচ্ছিল। তবে যেমনটা জানাতে চাই, যেহেতু আসলে জাতীয় গণমাধ্যম আসলে বিভিন্ন সময় আসলে আমাদেরকে বিভিন্নভাবে আসলে আমরা জানি যে গণমাধ্যমে কথা বলেছেন নেতাকর্মীরা, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যে বিষয়গুলো আসলে আমাদেরকে স্বাভাবিকভাবেই বলা হয়েছে যে বিএনপির পক্ষ থেকে কিন্তু, দলীয় পক্ষ থেকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু আসলে নেতাকর্মীরা যারা রয়েছেন তারা আসলে স্মৃতিচারণ করেছেন, স্মৃতিরোমন্থন করেছেন। যেহেতু উপদেষ্টা পরিষদের একটা বৈঠকের কথা আমরা জানি এবং যেহেতু প্রধান উপদেষ্টা নিজেই আসলে মহাসচিবকে বলেছেন এবং তিনি নিজেও জানেন, এবং এর পরবর্তীতে কিন্তু আগামীকালকে বা কখন কিভাবে কোথায় আসলে দাফন কার্য বা জানাজার কার্যক্রম সম্পন্ন হবে পুরো বিষয়টা সম্পর্কে জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে, আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আসলে দুটো জায়গাকে অনুমান করা হচ্ছে। প্রথমত হচ্ছে বনানী কবরস্থান, যেখানে আসলে তার সন্তান আরাফাত রহমান কোকো তিনি আছেন, এবং একই সাথে যদি আমি বলতে চাই এরই পাশাপাশি আমরা জানি যে এরই পাশাপাশি হচ্ছে সেই মাজার, অর্থাৎ হচ্ছে জিয়া উদ্যান নামে আমরা যেটা চিনি, যেখানে তার স্বামী তাকে দাফন করা হয়েছে, মেজর জিয়াউর রহমান তাকে। তো সেই জায়গা থেকে আসলে আমরা যতদূর জানি যে দুটো জায়গায় ধারণা করা হচ্ছে, সেই ধারণার জায়গা থেকে আমরা বলতে পারি যে আসলে যেহেতু পারিবারিকভাবে রাষ্ট্রীয়ভাবে সকল প্রকার সিদ্ধান্ত নেওয়া হবে, সেই ধরনের সিদ্ধান্তের পরেই আমরা বিস্তারিতভাবে আসলে বিষয়গুলো পুরোটাই জানাতে পারবো। তবে আদতে আমরা যেমনটা আসলে দেখতে পাচ্ছি পুরো বিষয়টাই, যে যেহেতু পুরো নিরাপত্তা সংকট বা বেষ্টনীর মধ্যে আমরা দেখছিলাম যে এখানে কিছুক্ষণ আগেই বিএনপির ভারপ্রাপ্ত
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এসেছিলেন এবং তিনি এসেছিলেন এবং তিনি আসার পরেই কিন্তু মূলত এখানে প্রবেশ করেছিলেন এবং কিছুক্ষণ পরে প্রায় 1 ঘন্টার মতো সেখানে প্রবেশ করে সেখান থেকে তিনি বেরিয়ে গেছেন, এমনটা আমরা নিঃসন্দেহে জানি। এবং এর পরবর্তী সময়ে আমরা দেখেছি যে এভার কেয়ার হাসপাতালের সামনে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে। বেগম খালেদা জিয়া সম্পর্কে আমি আসলে বেশ কিছু তথ্য আমি আসলে আপনাদেরকে দিতে চাই। যেমনটি আপনারা জানেন যে 1982 সালের পর থেকে যখন স্বৈরাচারের একটা শঙ্কা আসলে এই দেশে ছড়িয়ে পড়ে, যখন এই শঙ্কাটা আসলে পুনঃদস্তুর আসলে ছড়িয়ে পড়ে, এই সময়টাতেই দেখেছিলাম যে তিনি আসলে একজন গৃহিণী থেকে কিভাবে একজন নেতৃত্বস্থানীয় প্রধানমন্ত্রী হয়ে উঠলেন, কিভাবে আসলে তার সেই বর্ণাঢ্য জীবন বা রাজনৈতিক জীবন তিনি গড়ে তুললেন, কিভাবে দেশের মানুষের পাশে থাকলেন, সেটা কিন্তু নিঃসন্দেহে একটা ইতিবাচকতার বার্তা ছড়িয়ে দেয় এবং সেই ইতিবাচকতা নিয়েই কিন্তু আমরা এখন পর্যন্ত এখানে আছি। এবং সেজন্য আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমরা নানানভাবে চেষ্টা করেছি যে সেই বিষয়গুলো দেখভাল করবার জন্য। আরও বলতে চাই, যেহেতু আমরা জানি যে 1946 সালের আগস্ট মাসের 15 তারিখ তিনি আসলে জন্মগ্রহণ করেন দিনাজপুরে এবং সেখান থেকেই কিন্তু ধীরে ধীরে দেশের ফার্স্ট লেডি হওয়া এবং বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে দেশকে একতাবদ্ধ করা, সংঘবদ্ধ করা, সব কিছু মিলেই কিন্তু দুর্দান্ত একটা রাজনৈতিক ক্যারিয়ার তিনি রেখে গেছেন। এবং এজন্যই আমরা দেখেছি যে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল, যেখানে আসলে নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে বেশি কড়াকড়ি হয়, সেই নিরাপত্তার মধ্যেও আমরা দেখেছি যারা গণমাধ্যম কর্মী তো আছে, একই সাথে আমরা বলছি যে যারা নেতাকর্মীরা রয়েছেন, শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, যারা রাজপথে বিভিন্ন সময় আসলে নেত্রীকে সমর্থন দিয়েছেন, অগ্রযাত্রায় পাশে থেকেছেন, সবাই কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং বিভিন্নভাবে তারা কিন্তু সর্বোচ্চ সমর্থনটাই জোগানোর চেষ্টা করেছেন। আমরা শুরুতে যখন এসেছিলাম একদম সকাল থেকে দেখেছিলাম যে বিভিন্ন যে গাড়িগুলোর রয়েছে, নেতাকর্মীদের যে ঢল ছিল, সব কিছুই কিন্তু অব্যাহত ছিল এই এভার কেয়ার অভিমুখে। এরপরে কিন্তু আমরা এখন যত বেলা গড়িয়েছে, যত দুপুরের দিকে এসেছে, যদিও মানে গুমোট আকাশের মধ্যে মন খারাপের মনেই কিন্তু বসে আছেন এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন। এবং একই সাথে আমরা বলতে চাই যে এভার কেয়ার হাসপাতালের এই বহুতলা বিশিষ্ট হাসপাতাল 4র্থ তলায়, 5ম তলায় মোটামুটি এই এভার কেয়ার হাসপাতালে আমরা যেমনটা জানি যে তার চিকিৎসা কার্যক্রম চলছিল, নিবিড় পর্যবেক্ষণে ছিলেন চলতি মাসের। আমরা জানি যে চলতি মাসের শুরু থেকেও যেমন যার চিকিৎসা চলছে, একই সাথে আমরা জানি যে গত মাসে 23 তারিখ অর্থাৎ 23 নভেম্বর সন্ধ্যায় তাকে নিয়ে আসা হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এবং তারপরে থেকে অবস্থা সংকটাপন্ন হলে 25 তারিখ তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এরপর থেকে আমরা দেখেছি বিভিন্ন সময় নেতাকর্মীদের ভিড় জমেছিল। বাড়তি যেন বিড়ম্বনা তৈরি না করে নেতাকর্মীদের পক্ষ থেকে বলা হয়েছে যে অবশ্যই যেন এখানে কোনো নেতাকর্মীরা ভিড় না করে, দলের পক্ষ থেকে বলা হয়েছিল, সবাইকে সাবধান করে দেওয়া হয়েছিল। এবং এরপরে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে বিএনপির মিডিয়া সেল থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে বাড়তি কোনো তথ্যে, অতিরিক্ত কোনো তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য, কোনোভাবে যেন বিভ্রান্ত না হন সেই দিকে আসলে সর্বোচ্চ সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন। এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি রাজধানী এভার কেয়ার হাসপাতালের ভেতরে, এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন দলের যারা প্রমীলা নেত্রী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে শোকার্ত অবস্থায় অপেক্ষায় আছেন, পাথর হয়ে আছেন, স্তব্ধ হয়ে আছেন। আসলে যে স্তব্ধতায় পুরো দেশ আসলে স্তব্ধতার এই কাতারে এই যাত্রায় সামিল হয়েছে এমনটা আমরা কিন্তু জানি এবং এই স্তব্ধতার গল্প আমরা সবাই জানি। তবে আমরা আরও তথ্য জানতে চাই, আমাদের একজন সহকর্মী ফরহাদ বিনুর রয়েছেন। ফরহাদ, আপনার কাছে যাব, কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ, দেখছি যে ইতোমধ্যেই তো আমরা যতটুকু জেনেছি যে বেগম খালেদা জিয়াকে সম্মান জানাতে 10:30টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের জরুরি বৈঠকের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক, সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আমরা যতটুকু জেনেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে ইতোমধ্যেই যোগদানের খবর আমাদের কাছে আছে। আমরা জানি যে ইতোমধ্যেই কিন্তু বিএনপি তারা 7 দিন শোক পালনের ঘোষণা দিয়েছে। এছাড়া জানাজার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সহ যাবতীয় বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হবে, যেটি মির্জা ফখরুল জানিয়েছিলেন এই এভার কেয়ার হাসপাতালে এসে। আরেকটি বিষয় যদি একটু বলি, আমরা জানি
যে রাষ্ট্রীয় মর্যাদাতেই কিন্তু রাষ্ট্রীয় মর্যাদাতে তাকে তার জানাজা এবং তার দাফন সহ সেগুলো রাষ্ট্রীয় মর্যাদার সাথেই কিন্তু তাকে করা হবে। এছাড়া যতটুকু খবর পাওয়া গেছে যে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা তিনি জিয়াউর রহমানের যে মাজার রয়েছে সেখানেই তাকে সমাহিত করা হতে পারে বলে কিন্তু যতটুকু খবর পাওয়া গেছে আমরা জানি। এবং আমরা কিন্তু ইতোমধ্যেই দেখেছি যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইতোমধ্যেই শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এছাড়া চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী আমরা দেখেছি শেহবাজ শরীফ, তারাও কিন্তু শোক প্রকাশ করেছেন। এছাড়া বাংলাদেশের বিভিন্ন সংস্থা, বিভিন্ন দপ্তর, নির্বাচন কমিশন, তারাও কিন্তু ইতোমধ্যেই আমরা দেখেছি যে শোক প্রকাশ করেছেন খালেদা জিয়ার এই মৃত্যুতে। আমরা আরেকটি বিষয় যদি একটু বলে রাখি যে দুপুর 12টায় জাতির উদ্দেশ্যে বাংলাদেশের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি 12টায় ব্রিফ করার কথা, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে, যেটি বিটিভি এবং বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। আমরা দেখছি যে বেগম খালেদা জিয়ার যে মৃত্যু, এই মৃত্যুর বিষয়টা যদি একটু বলতে হয়, আমরা জানি যে 5 সপ্তাহের বেশি সময় ধরে বেগম খালেদা জিয়া এই এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং সে সময় তিনি চিকিৎসাধীন থাকাকালে কিন্তু তার শারীরিক অবস্থা বারবার খারাপ হয়েছে। কখনো কখনো যদিও চিকিৎসকরা কিংবা বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে যে তার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল পর্যায়ে এসেছে, যেটি আমরা দেখেছি যখন তারেক রহমান যেদিন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন 25 ডিসেম্বর, তার 2-1 দিন আগেই কিন্তু বিএনপির পক্ষ থেকে, মিডিয়া সেলের পক্ষ থেকে কিংবা যারা এই হাসপাতালে যে মিডিয়া, দেশি বিদেশি চিকিৎসকদের দ্বারা গঠিত যে মিডিয়া যে চিকিৎসকদের যে দল, তারা কিন্তু জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা তখন আগের চেয়ে অনেকটি স্থিতিশীল পর্যায়ে এসেছে। কিন্তু আমরা দেখেছি তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করলেন এবং তারেক রহমানের প্রত্যাবর্তনের পর গত কয়েকদিন থেকে কিন্তু আমরা দেখছি যে তার শারীরিক অবস্থার খবর আমরা যেটুকু পাচ্ছিলাম বিএনপির মিডিয়া সেল থেকে কিংবা এই চিকিৎসকদের কাছ থেকে, যে তার অবস্থা, তিনি আসলে জটিল, তার শারীরিক অবস্থা জটিল অবস্থা তিনি পার করছেন এবং তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আসলে লড়ে যাচ্ছিলেন এবং ধারণা করা হচ্ছিল যে কোনো সময়ই আসলে কোনো খারাপ সংবাদ আসতেও পারে। এবং অবশেষে আমরা যেটি দেখলাম যে আজ বাদ ফজর অর্থাৎ ভোর 6টার দিকেই কিন্তু আমরা দেখেছি যে বিএনপির যে ভেরিফাইড ফেসবুক পেজ, সেখানে জানানো হয়েছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন তিনি আর নেই এবং এই শোকের সংবাদটি কিন্তু জানানো হয় এবং সঙ্গে সঙ্গে কিন্তু সেটি ছড়িয়ে পড়ে। এবং এরপর আমরা দেখেছি যে নেতাকর্মীদের যে প্রতিক্রিয়া, তারা এই এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং আমরা দেখেছি যে একটি শোকের পরিবেশ আসলে পুরো দেশ জুড়েই আসলে তৈরি হয়েছে। বিশেষ করে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের যে অবস্থা, আমরা দেখছি যে অনেকেই কিন্তু এখানে এসে তারা বিলাপ করছেন এবং সাবেক প্রধানমন্ত্রীর জন্য তারা কান্না করছেন এবং তারা দোয়া করছেন যেন এই যে আপসহীন নেত্রী, যিনি বাংলাদেশকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন এবং ক্ষমতার কেন্দ্রে থেকে কিংবা ক্ষমতার কেন্দ্রের বাইরে থেকেও যিনি দেশের জন্য অবিরাম ভেবেছেন, তার জন্যে আসলে নেতাকর্মীদের বিলাপ কিন্তু আমরা দেখছি এবং দোয়া করা হচ্ছে, তারা দোয়া চাইছেন, তারা বলছেন, দোয়া করছেন যাতে করে সাবেক এই প্রধানমন্ত্রী তিনি যেন পরপারে আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন, এমন প্রার্থনাও কিন্তু তারা এখানে নেতাকর্মীরা করছেন। আমি যদি একটা বিষয় বলে রাখি যে বেগম খালেদা জিয়া আসলে তিনি রাষ্ট্র ক্ষমতায় যেভাবে আসেন 1980-র দশকে জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে তিনি দেশ জুড়ে ব্যাপক আসলে পরিচিতি হয়ে ওঠেন। সে সময় আন্দোলনের মধ্য দিয়ে জেনারেল এরশাদের পতনের পর আমরা দেখেছি 1991 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিএনপি জয়লাভ করেন এবং খালেদা জিয়া তিনি প্রথমবারের মতো এবং বাংলাদেশের প্রথম নারী
হিসেবে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। আমরা দেখেছি যে রাজনীতিতে আসার 10 বছরের মধ্যেই তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আমরা দেখেছি এরশাদ বিরোধী আন্দোলনের সময় তাকে কয়েকবার আটক করা হলেও আন্দোলন থেকে তিনি সরে যাননি এই বিএনপির এই চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা দেখেছি খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে যতগুলো নির্বাচনে অংশ নিয়েছিলেন তার সবগুলোতেই তিনি জয়লাভ করেছেন। যদি আমরা একটু পরিসংখ্যানের দিকে দেখি, খালেদা জিয়ার শাসনামল 1991 থেকে 1996, 2001 থেকে 2006 এই দুই ভাগের শাসন, এই দুই ভাগে ভাগ করেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক তার শাসন আমলকে। আমরা যে বিষয়টি একটু না বললেই নয়, আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার যে দলের তিনি প্রথমত তিনি রাজনৈতিক কর্মী হিসেবে তিনি এখানে সাধারণ সদস্য হিসেবে তিনি এই রাজনীতিতে যোগদান করেছিলেন। আমরা জানি যে বিএনপির যে ওয়েবসাইট, আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধেও কিন্তু তিনি আসলে অবিরাম সংগ্রাম করে গিয়েছেন। সেই সংগ্রামে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির যে দীর্ঘ দিনের যে লড়াই সংগ্রাম বিএনপির আধিপত্যবাদের বিরুদ্ধে, সেখানে প্রত্যক্ষভাবে কিন্তু বেগম খালেদা জিয়া তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছেন। আমরা যদি একটু বলে রাখি যে বিএনপির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি যে কোনো মুহূর্তে তারেক রহমানের যে বাসভবনটি রয়েছে গুলশানে, সেখান থেকে বের হতে পারে। আমরা আমাদের সহকর্মীর ক্যামেরায় যদি দেখাই, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এখানে নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছিলেন সকাল থেকেই, আমরা দেখছি যে তাদের একটি কিছুটা তৎপরতা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যেটি ধারণা করছি যে কোনো সময়ে এখান থেকে বেগম খালেদা জিয়ার যে যাত্রাটি রয়েছে মানিক মে এভিনিউর দিকে সেটি শুরু হবে। আমরা সকাল থেকেই এই গুলশানে তারেক রহমানের বাসার সামনে রয়েছি। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যে বাসভবনে থেকেছিলেন ফিরোজা, সেই ফিরোজার কিন্তু পাশের ভবনটি হলো গিয়ে বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থাকছেন। সেই বাসাতেই কিন্তু আমরা দেখেছি খুব সকালে এভার কেয়ার থেকে এখানে গুলশানের সেই বাসায় নিয়ে আসা হয়েছে বেগম খালেদা জিয়ার মরদেহ। যারা নিকটাত্মীয় রয়েছেন, বেগম খালেদা জিয়ার পরিবারের নিকটাত্মীয় রয়েছেন, তারা কিন্তু এখানে বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো আসলে দেখার যে ব্যবস্থাটি সেটা করা হয়েছিল এখানে। তো আমরা দেখেছি যে এখানে দীর্ঘক্ষণ ধরেই বেগম খালেদা জিয়াকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি তারেক রহমানের বাসায় রয়েছে। এবং আমরা যেটি ধারণা করছি, এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা দেখা যাচ্ছে, তাতে যে কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়াকে এখান থেকে নিয়ে যাওয়া হবে তার যে অন্তিম যাত্রা, অর্থাৎ যে মানিক মে এভিনিউর দিকে, যেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজাটি অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে গাড়িবহরটি রয়েছে সেটি প্রস্তুতি নিচ্ছে এবং সেটি প্রস্তুত হচ্ছে। যে কোনো মুহূর্তেই আসলে বেগম খালেদা জিয়াকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হবে। একটু বলে রাখি, আজকে খুব সকালে এভার কেয়ারে থেকেই বেগম খালেদা জিয়ার মরদেহ কিন্তু এই গুলশানে নিয়ে আসা হয়েছিল। এবং তার আগে আমরা দেখেছিলাম যে এভার কেয়ারের সামনে কিন্তু আসলে নেতাকর্মীদের একটি জটলা দেখেছিলাম আমরা। নেতাকর্মীরা তাদের দলীয় প্রধানকে শেষবারের মতো দেখতে কিন্তু এভার কেয়ারে জড়ো হয়েছিল। সেখান থেকে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়াকে মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে, লাল সবুজে মোড়ানো অ্যাম্বুলেন্সটি, সেটি কিন্তু গুলশানে এই তারেক রহমানের যে বাসভবন রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে। এবং সেখানে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া পরিবারের নিকটবর্তী যে আত্মীয়রা রয়েছেন বা তাদের যারা আত্মীয় রয়েছে তারা কিন্তু এখানে যেমন এসছে। আমরা দেখেছি যে দলীয় সিনিয়র কিছু নেতৃবৃন্দকেও আমরা দেখেছি এখানে বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো দেখতে কিন্তু তারা এসেছিলেন। তো এই প্রক্রিয়াটি আসলে বেশ কিছুক্ষণ ধরে আসলে চলছে। এবং আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে যারা এই বেগম খালেদা জিয়ার এই প্রোটোকলের দায়িত্বে রয়েছেন, যে অন্তিম যাত্রার প্রোটোকলের দায়িত্বে রয়েছেন, তার অ্যাম্বুলেন্সটির প্রোটোকলের দায়িত্বে রয়েছেন, তাদের যে তৎপরতা সেটি দেখে আমরা ধারণা করছি যে কোনো সময় বেগম খালেদা জিয়ার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি আসলে এখান থেকে রওনা করবে মানিক মে এভিনিউর উদ্দেশ্যে, যেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজাটি অনুষ্ঠিত হবে। এবং যেই জানাজার পরেই তাকে শায়িত করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে।
বেগম খালেদা জিয়ার কিন্তু একটি বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার, যেই ক্যারিয়ারে কিন্তু তিনি যেমন উত্থান দেখেছেন তেমনি বিভিন্ন সংঘাতে বিভিন্ন সংকটেও তিনি পড়েছেন। আমরা দেখেছি যে বিভিন্নভাবে তিনি যেমন যখন ক্ষমতায় ছিলেন তার বিভিন্ন কর্মকাণ্ডে তিনি কিন্তু আসলে জনগণের উন্নয়ন, জনগণের কথা ভেবেই কিন্তু তিনি তার সমস্ত কার্যগুলো যখন তিনি ক্ষমতায় ছিলেন সেটি করেছেন। এবং তারপরে আমরা দেখেছি যে ক্ষমতার পালাবদলে বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্রের সম্মুখীন তিনি হয়েছেন। সেই ষড়যন্ত্রের থেকেও বিভিন্ন সুযোগ সুবিধা, বিভিন্ন প্রলোভন কিন্তু তিনি প্রত্যাখ্যান করে তিনি কিন্তু মানুষ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ এসেছে, যদিও জানাজা দুটাই, কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই আমরা এখানে অবস্থান করছি এবং বিভিন্ন জায়গা থেকে বাস যোগে, গাড়ি যোগে, কেউ লঞ্চ যোগে এসেছেন। ইতিমধ্যেই লোকারণ্য পুরো মানিক মিয়া অ্যাভিনিউ, তিল ঠাই নেই, দক্ষিণ প্লাজা বলেন আর চারপাশের যে সড়ক বলেন, ইতিমধ্যেই ফার্মগেট থেকে শুরু করে মানিক মিয়া অ্যাভিনিউ এইদিকে যদি বিজয় সরণি পর্যন্ত গাড়িতে যেই লাল সবুজ বাংলাদেশের প্রতীক, যেই লাল সবুজ বাংলাদেশের পতাকা, যেই লাল সবুজকে ধারণ করতেন বেগম খালেদা জিয়া, সেই লাল সবুজের মোড়ানো গাড়িটির মধ্যেই প্রাণহীন হয়ে রয়েছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার গাড়িটি গুলশান বাসভবন থেকে বের হচ্ছে এবং সেই গুলশান বাসভবন ফেরোজা থেকে তারপর সেটি যাবে সংসদ ভবন এলাকায়। এরই মধ্যে রাস্তার দুই ধারে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এসে উপস্থিত। Approached edge of altitude zone. Home point updated. হ্যাঁ, আমরা তারেক রহমান কিন্তু সেই বাসটিতে আছে আমরা জানতে পেরেছি, সেটি সামনে চলে গেছে। গাড়িবহরটি কিন্তু যে তারেক রহমানের যে বাসভবনটি রয়েছে সেই বাসভবন থেকে বের হচ্ছে। কিছুটা বড় গাড়িবহরটি, সেই গাড়িবহরটি কিন্তু এখনো পুরোপুরি আমাদের দৃষ্টির সীমা অতিক্রম করেনি। একটি অংশ বের হলো আমরা দেখেছি গাড়িবহরটির, এবং আরও বেশ কিছু গাড়ি রয়েছে এই বহরে, সেটি কিন্তু যুক্তি হবে আস্তে আস্তে। আমরা আমাদের ক্যামেরার চোখে কিন্তু গাড়িবহরটির যাত্রাটি দেখানোর চেষ্টা করছি। এই গাড়িবহরটির এখনকার গন্তব্য কিন্তু মানিক মিয়া এভিনিউ, যেখানে বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজাটি অনুষ্ঠিত হবে। সেই উদ্দেশ্যেই কিন্তু বেগম খালেদা জিয়ার গাড়িবহরটি এই তারেক রহমানের বাসভবন থেকে কিন্তু বের হলো। এবং আমরা দেখছি যে গাড়িবহরটির যে সামনের অংশ, অর্থাৎ বেগম খালেদা জিয়াকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটির সামনের দিকে রয়েছে, এবং পিছনের দিকেও কিন্তু গাড়িবহরটির যে লেজটি আছে সেটি কিন্তু এখনও আসলে যাচ্ছে। এবং আমরা ধারণা করছি গুলশান হয়ে গাড়িবহরটি মানিক মিয়া এভিনিউর দিকে যাত্রা করবে এবং সেখানেই তার নামাজে জানাজাটি অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়া কিন্তু বলতে গেলে অনেকক্ষণই কিন্তু এই তারেক রহমানের বাসায় ছিলেন। এখানে কিন্তু যারা নিকট আত্মীয় রয়েছে বেগম খালেদা জিয়ার, তারা শেষবারের মতো বেগম খালেদা জিয়াকে দেখেছেন। এবং এরপরেই কিন্তু যে গাড়িবহরটি রয়েছে সেটি এই কিছুক্ষণ আগেই কিন্তু এই বহনকারী যেই অ্যাম্বুলেন্স সেটি এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউকে কেন্দ্র করে সেটি রওনা দিয়েছে ফিরোজায়। সেটি প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় সেখানে অবস্থান করার পর এখন সেটি রওনা হয়েছে, এবং সেই বহরে সামনের যে লাল বাসটি রয়েছে সে বাসে অবস্থান করছেন তার বড় সন্তান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তার পিছনেই লাল সবুজে মোড়া যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটিতেই মূলত বেগম জিয়ার মরদেহ বহন করে নিয়ে যাওয়া হচ্ছে মানিক মিয়া এভিনিউতে। এবং একটু আগেও এখানে যখন তার মরদেহ রাখা ছিল সেখানে তারেক রহমান সেই তার মাকে উদ্দেশ্য করে কোরআন তেলাওয়াত করছিলেন, দোয়া করছিলেন। এখন সেটি বহরটি এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউকে লক্ষ্য করে সেটি রওনা দিয়েছে, এবং সেখানে ইতিমধ্যেই সরকারের উচ্চপদস্থ যে সকল দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, বিদেশি অতিথিরা আছেন, এর পাশাপাশি নেতাকর্মীরা আছেন, তেমন লাখো নেতাকর্মীর উপস্থিতি সেটিও কিন্তু সেখানে দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি।
এবং এটি যে মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্স সেই বহরটি এই মুহূর্তে গুলশান 2 এলাকার খুব কাছাকাছি অবস্থান করছে। কিছুক্ষণের মধ্যে সেটি এই এলাকা অতিক্রম করে সেটি আবারও সেটি সামনের দিকে অগ্রসর হবে। এবং যেটি আমরা বারবারই বলছিলাম, তার এই অন্তিম যাত্রা সেটি কিন্তু নানা কারণেই স্মরণীয়। সেই স্মরণীয় যাত্রার শেষ দিনে এসে জীবন সায়ান্নের সেই দিন যখন তিনি শেষ করেছেন গতকাল, তারপর থেকেই তার জানাজাকে কেন্দ্র করে যখন ঘোষণা দেওয়া হয়, সারা দেশ থেকেই নেতাকর্মীরা যেমন ঢাকায় ভিড় করছিলেন, মানিক মিয়া এভিনিউতে ভিড় করছিলেন, এর পাশাপাশি দলীয় যে সকল কর্মসূচি আছে তার পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে কিন্তু 3 দিন শোক যে ঘোষণা করা হয়েছে, তারই নিদর্শন হিসেবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যেহেতু তিনি ভিভিআইপি প্রোটোকল দ্বারা শেষ মুহূর্তে তিনি নিয়ন্ত্রিত ছিলেন, কাজেই আজকের তার এই শেষকৃত্য অনুষ্ঠান সামগ্রিকভাবেই সরকারের পক্ষ থেকে এটি দেখভাল করা হচ্ছে এবং সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করার যে প্রচেষ্টা সেটিও কিন্তু লক্ষণীয়। বিপুল পরিমাণের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কর্ডন করার মাধ্যমে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি সেটি এই মুহূর্তে গুলশান 2 এলাকা অবস্থান করছে এবং এই মুহূর্তে এই এলাকার আশপাশ এলাকাগুলোকে জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য, নেতাকর্মীদেরকে ভিড় নিয়ন্ত্রণ করার জন্য এখানে সেনা সদস্যদেরকে দেখতে পাচ্ছি। এর পাশাপাশি এখানে যারা উৎসুক নেতাকর্মী আছেন তারা যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনার সাক্ষী না হন, অর্থাৎ আবেগ প্রকাশ করতে গিয়ে যাতে করে কোনো সীমা লঙ্ঘন না করেন, সে বিষয়েও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু নজর রাখছেন। এবং এই মুহূর্তে যে লাল সবুজের পতাকায় মোড়া যে অ্যাম্বুলেন্সটি সেটি বিশাল একটি বহর নিয়ে রাষ্ট্রীয় যেহেতু মর্যাদায় তিনি আজকে সমাহিত হবেন, একই সঙ্গে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা এবং নিরাপত্তার মাধ্যমেই তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি মানিক মিয়া এভিনিউতে এগিয়ে যাচ্ছে। কাজেই তার সকল নিদর্শন আমরা এই মুহূর্তে অবলোকন করছি এবং এই এলাকার যানবাহনগুলোকে এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা হচ্ছে যাতে করে এই বহরটি চলাচল করার ক্ষেত্রে কোনো বাধা বিঘ্ন সৃষ্টি না হয়। এবং ঠিক 8 মিনিট আগেই কিন্তু তাকে বহনকারী এই অ্যাম্বুলেন্সটি কিন্তু রওনা দেয়। এই মুহূর্তে সেটি গুলশান 2 এর খুব কাছাকাছি অবস্থান করছেন এবং আজকে দুপুর 2টায় জানাজার পরবর্তী সময়ে তার কাছাকাছি জায়গাতেই জিয়া উদ্যানে তার স্বামীর যেখানে সমাধি আছে, জিয়াউর রহমানের সমাধি, তার পাশে কিন্তু তাকে শায়িত করা হবে। কাজেই এই সামগ্রিক বিষয়টি নিয়েই যেমন জনমনে যেমন আকাঙ্ক্ষা কৌতূহল যেমন আছে, একই সঙ্গে তার জানাজায় অংশ নেওয়ার মাধ্যমে তার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর যে রীতি সে বিষয়ে কিন্তু আমরা বেশ সেই নিদর্শন কিন্তু দেখেছি। এই মুহূর্তে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি খুবই গুলশান 2 মোড় যেটি আছে সেটি অতিক্রম করছে এবং তার সামনে এসএসএফ সদস্য, পিজিআর সদস্য, তার ব্যক্তিগত যে নিরাপত্তার জন্য গঠিত হয়েছিল সিএসএফ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তাদের সদস্যকেও দেখছি তারা একযোগে তারা এই সড়ক ধরেই সামনের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন এবং তার এই মরদেহ বহনকারী এই অ্যাম্বুলেন্সের যে বহরটি রয়েছে সেই বহরকে কেন্দ্র করে যাতে করে নেতাকর্মীরা এখানে ভিড় করেছেন, তবে তাদের সেই ভিড়কে কেন্দ্র করে যাতে করে সড়কে কোনো ভিন্ন কোনো ঘটনা সৃষ্টি না হয় সেদিকেও যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এখানে সেনা সদস্যদেরকেও উপস্থিতি দেখতে পেয়েছি এবং সকাল থেকেই মূলত এই সামগ্রিক এলাকাটাকেই এমন নিশ্ছিদ্র নিরাপত্তায় রাখা হয়েছিল সেটি এখনও বিদ্যমান আছে। এবং আমরা যেটি বলছিলাম যে তার যে বেগম জিয়ার মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি যেমন একসঙ্গে লাল সবুজের পতাকায় মোড়া, এই লাল সবুজের পতাকায় মোড়ার মাধ্যমেই বেগম জিয়ার যে বর্ণাঢ্য 43 বছরের রাজনৈতিক ক্যারিয়ার এবং 80 বছরের জীবন, এই সামগ্রিক চিত্রকেই কিন্তু ফুটিয়ে তোলার একটি চেষ্টা সেটি কিন্তু এখানে লক্ষণীয় আছে। এবং এই বহরটি যখন মানিক মিয়া এভিনিউতে নেওয়া হবে সেখানে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি তাকে উৎসর্গ করে দোয়া যেমন চলছে, কেউ কেউ কোরআন তেলাওয়াত করছেন, কেউ কেউ তার পুরনো দিনের সে সকল রাজনৈতিক ক্যারিয়ারের স্মৃতি সেগুলো কিন্তু চারণ করা হচ্ছে এবং সেই সকল আবহ যখন বিদ্যমান রয়েছে মানিক মিয়া এভিনিউতে এবং সেখানে সেই জায়গাটিকে কেন্দ্র করেই বেগম জিয়ার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি কিন্তু গুলশান 2 এর এই মোড়টি এই মুহূর্তে অতিক্রম করছেন। আমরা নজর রাখছি এবং সেখানে কিন্তু বিপুল পরিমাণে গণমাধ্যম কর্মীদের যে ভিড় কিংবা এই ঘটনাকে অবলোকন করা কিংবা জাতির সামনে তুলে ধরা সেই চেষ্টাও যেমন লক্ষ্য রয়েছে, একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সজাগ দৃষ্টি রয়েছে যাতে করে এই ঘটনাকে কেন্দ্র করে ভিন্ন কোনো আবেগের পরিবর্তে করে অপ্রীতিকর ঘটনার সাক্ষী তারা না হন। এবং খুবই ধীর গতিতে, যদিও আমরা দেখেছিলাম যখন তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি ফিরোজয় নেওয়া হয় তখন সে দ্রুত গতিতেই কিন্তু সেখানে গমন করতে পেরেছিল, তবে এই মুহূর্তে মূলত যানবাহনের যে গতি কিংবা তার বহরের যে গতি সেটি একটু তুলনামূলক আমরা কম গতি সম্পন্ন মনে করছি এবং সেটিতে ধীর লয় মূলত তার গন্তব্যে শেষ গন্তব্যেই আসলে নিয়ে যাওয়া হচ্ছে। আর যেটি বলছিলাম যে আসলে 1946 সালেই 15 আগস্টে তার জন্ম হয়েছিল অবিভক্ত যে ব্রিটিশ
সরকারের যে সকল শাসনামল ছিল সে সময়, কিন্তু আসলে সেই পরাধীনতা যে সেই শৃঙ্খলার মুক্তির পরেও বেগম জিয়া কিন্তু নতুন এক শৃঙ্খল মুক্তির সাক্ষী যেমন ছিলেন, একই সঙ্গে নতুন শৃঙ্খল মুক্তির ক্ষেত্রেও তিনি বড় অনুঘটক হিসেবে কিন্তু কাজ করেছিলেন। যখন তার 1960 সালে যখন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং 81 সালে যখন তাকে ভিন্ন একটি ঘটনার সাক্ষী তাকে হতে হয়, সেই ঘটনার সাক্ষী কিন্তু তাকে রাজনৈতিক একটি পট পরিবর্তনের মধ্য দিয়ে তাকে দলীয় দায়িত্বও কিন্তু নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়, যার পরে তিনি দলের চেয়ারম্যান পদেও কিন্তু 84 সালে কিন্তু দায়িত্ব গ্রহণ করেছিলেন। যদিও তার আগে থেকেই তিনি দলের ভাইস চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করেছিলেন, তবে নেতাকর্মীদের যে আকাঙ্ক্ষা, আশা এবং প্রত্যাশা, সার্বিক পরিস্থিতি মিলিয়েই তাকে ক্ষমতার শীর্ষে যেমন আরোহণ করতে বাধ্য করেছিল, একই সঙ্গে ভোটারদের যেমন সেই আকাঙ্ক্ষাটাও কিন্তু বাস্তবে প্রতিফলিত হয়েছিল যখন তিনি কোনোবারই নির্বাচনে না হারার মাধ্যমে সেটিও কিন্তু প্রতিফলিত হয়েছিল। এবং আজ যখন রাজধানীর সড়কে সড়কে এমন মানুষের মধ্যে বিষাদের ছায়া যখন দেখা যাচ্ছে, এটিও কিন্তু একটা নিদর্শন যে বেগম জিয়ার এই বিদায় নিশ্চয়ই দেশবাসীকে যেমন কাঁদিয়েছে, একই সঙ্গে রাজধানীবাসী চেষ্টা করেছেন, কেউ হয়তো বা বিএনপি সমর্থক নয় কিন্তু বেগম জিয়াকে ভালোবাসেন, বেগম জিয়ার রাজনৈতিক এই দীর্ঘ পথ চলাকে তারা শ্রদ্ধা জানান এবং সম্মান করেন। তার নিদর্শন হিসেবেই কিন্তু এখন থেকে যদি বলি যে গুলশান 2 এলাকায় যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু এখানে সাধারণ পথচারী, কেউ হয়তো বা স্থানীয় দোকানি, কেউ হয়তো বা সাধারণ ব্যবসায়ী, কিন্তু যখন শেষবারের মতো তার এই বহরটিকে দেখার মাধ্যমে হলেও তারা নিজেদেরকে সান্ত্বনা দিচ্ছেন এবং একই সঙ্গে স্মৃতিচারণ করছেন, কিংবা কেউ হয়তো বা ছবি তোলার চেষ্টাও করছেন। আপনারা দেখছেন যে পুলিশের বিপুল পরিমাণের সেনা সদস্য তারা একটি কর্ডন করে, তারা একটি রশি দিয়ে বেঁধে চারিপাশ অংশটিকে তারা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জারি রেখেছেন। এবং যেহেতু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমেই তাকে আসলে দাফন করা হবে এবং এই নিরাপত্তা দেওয়া হবে, দেখছেন বিপুল পরিমাণের সেনা সদস্য, বিপুল পরিমাণের পিজিআর সদস্য তাকে বহনকারী এই অ্যাম্বুলেন্সকে নিরাপত্তা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং অ্যাম্বুলেন্সের সঙ্গেই তার রওনা দিয়েছেন, সফর সঙ্গী হয়েছেন তার বড় ছেলে তারেক রহমান। এবং এই বহরটি এই মুহূর্তে গুলশান মোড়ে ঠিক মাঝ বরাবর অবস্থান করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তুমুল প্রচেষ্টা যাতে করে এই আবেগের বশবর্তী হয়ে কেউ যাতে করে আবার এই নিরাপত্তা বলয় ভেদ করতে না পারে। এবং এই বহরটিকে দেখছেন এটি কিন্তু ধীর লয়ে আগাচ্ছে, অর্থাৎ যে সকল নিরাপত্তা কর্মীরা আছেন, বিশেষ করে এসএসএফ সেনা সদস্য, পিসিআর, পুলিশ, র্যাব সদস্য, তারাও কিন্তু হেঁটেই যাচ্ছেন। অর্থাৎ এই যে হেঁটে যাওয়ার যেই গতি, সেই গতিতেই মূলত আসলে এই বহরটি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বেগম জিয়ার 43 বছরের রাজনৈতিক ক্যারিয়ার এবং সেই ক্যারিয়ারে উত্থান ছিল, পতন ছিল, সেখানে আনন্দ ছিল, বেদনা ছিল, বিরহ মিলন সংকটের নানা গল্পও ছিল। সবকিছু মিলিয়ে মূলত তার এই পথ চলার যেহেতু গতকালকেই শেষ হয়েছে এবং সেই শেষ যাত্রাটিও স্মরণীয় করে রাখতে দলের পক্ষ থেকে যেমন শোক ঘোষণা করা হয়েছে 7 দিন ব্যাপী, একই সঙ্গে রাষ্ট্রীয়ভাবেও কিন্তু এটি মূল্যায়িত করা হচ্ছে। আমরা দেখছি এই মুহূর্তে গুলশান 2 এলাকায় এটি অতিক্রম করছে এবং তার চারপাশ জুড়ে শত শত নিরাপত্তা কর্মীরাও কিন্তু এখানে জড়িত আছেন। বিশেষ করে তারেক রহমান যখন লন্ডন থেকে দেশে ফিরেছিলেন, তিনি যে গাড়িতে করে চলেছিলেন সবার আগে বাংলাদেশ নামক যেই চিহ্নিত যেই গাড়িটি, সেই গাড়িতে তিনিও আজকে অবস্থান করছেন। এবং এই বহরটি এই মুহূর্তে গুলশান 2 এলাকা অতিক্রম করে কাকলি মোড়, সেটি অতিক্রম করেই মূলত মানিক মিয়া এভিনিউতে যাবে। সে যাওয়ার প্রচেষ্টা কিন্তু এই মুহূর্তে বিদ্যমান আছে এবং সড়কে দুধার জুড়ে সহস্র মানুষের ভিড় এবং গণমাধ্যম কর্মীদেরও কিন্তু ভিড় রয়েছে বহরের সামনে। এবং এই বহরকে কেন্দ্র করে যাতে করে গতিহীন কোনো পরিস্থিতি তৈরি না হয়, যানজট তৈরি না হয়, সেদিকেও সিএসএফ সদস্যরা নজর রাখছেন, এসএসএফ সদস্যরা নজর রাখছেন, সেনা সদস্যরাও কিন্তু এখানে বেশ তৎপর ভূমিকা পালন করছেন। এবং বহরটি এই মুহূর্তেই কিন্তু গুলশান 2 এলাকা অতিক্রম করে ধীর লয়ে এগিয়ে যাচ্ছে কাকলি যে সড়ক সেখানে, এবং সেখান থেকেই মূলত মানিক মিয়া এভিনিউর দিকে টার্ন করে সেখানে কিন্তু তারা পৌঁছে যাবেন। যেহেতু দুপুর 2টা নাগাদ জানাজা হবে এবং তার পরবর্তীতে দাফনের সিদ্ধান্ত, কাজে এখনও পর্যাপ্ত সময় রয়েছে বটে, তবে বহরটি কিন্তু খুব ধীর লয়ে আগাচ্ছে। এবং বেগম জিয়ার পরিবারের একেবারেই নিকট আত্মীয় বলতে খুব কম মানুষই মোড়ানো যেই গাড়িটি রয়েছে সেই গাড়িটিতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে সংসদ ভবনের উদ্দেশ্যে এবং সেই সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউতেই সেখানে দুপুর 2টা বাজে তার জানাজা হবার কথা রয়েছে এবং তারপর সেখান থেকে 3:30 নাগাদ তার দাফন সম্পন্ন হবে। এবং
তার সে দাফন জিয়া উদ্যানে তার স্বামীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই সমাধিস্থলে তিনি সমাহিত হবেন। এবং আমরা রাস্তার দুধারে অসংখ্য নেতাকর্মী সাধারণ মানুষকে দেখতে পাচ্ছি, যারা আসলে এক নজর বেগম খালেদা জিয়াকে তো আর দেখা সম্ভব না, তবে তাকে বহনকারী যেই গাড়িটি রয়েছে সেই গাড়িটিকে দেখার জন্য তারা এই সড়ক পথে নেমে এসেছেন। এবং আমরা কিছুক্ষণ আগে যখন বেগম খালেদা জিয়া মরদেহ তার বাসভবন ফিরোজায় রাখা হয়েছিল, সেখানে তার পরিবারের সদস্যদেরকে দেখছিলাম, সেখানে তার বড় পুত্র তারেক রহমানকে দেখছিলাম, তিনি কোরআন পাঠ করছিলেন। এই যে দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন আলোচিত হচ্ছে এবং সেগুলো মানুষের হৃদয়কে যেভাবে নিংড়ে দিচ্ছে, যেভাবে আসলে আবেগ আপ্লুত করছে, কারণ অনেক ছোট বয়সে অর্থাৎ কিশোর বয়সে তারেক রহমান তিনি তার বাবাকে হারিয়েছিলেন। তারপর মায়ের আদর স্নেহেই তার বেড়ে ওঠা, মায়ের ছত্রছায়াতেই তিনি বেড়ে উঠছিলেন এবং মায়ের হাতে খড়িতেই মায়ের মাধ্যমে হাতে খড়ি হয় তার এই রাজনীতিতে। এবং বিএনপিতে একদম মাঠ পর্যায়ে থেকে তিনি কাজ শুরু করেন। তারপর সেখান থেকে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পুরো যাত্রাতে নেতাকর্মীরা তো ছিলই, সেই সঙ্গে মা ছিলেন পথ প্রদর্শক। তবে মা বিএনপির চেয়ারপারসন হিসেবে তিনি আলাদা করে কোনো সুবিধা নেননি বলে কিন্তু সবসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেমন প্রশংসিত হয়েছেন, তেমনি তিনিও নেতাকর্মীদের কাছে অনন্য হয়ে উঠেছেন। সেই জায়গা থেকে আসলে তার এই যে ভারাক্রান্ত মন, সেটি কিন্তু আসলে সকলকে বেদনাসিক্ত করছে। এবং একই সঙ্গে দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সেই তার প্রয়াণে আসলে তার বিদায়ে সকল মিলে ঠিক যেখান থেকে তিনি মানুষের জন্য লড়েছেন, মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলেছেন, আজ তিনি সেখানেই ফিরছেন সংসদের আঙ্গিনায় ঠিক নিথর হয়ে। জানিয়ে রাখতে চাই যে গুলশানের ফিরোজা থেকে বেগম খালেদা জিয়ার মরদেহবাহী লাল সবুজ মোড়ানো অ্যাম্বুলেন্সটি রওনা হয়েছেন জাতীয় সংসদ ভবনের পথে এবং সেই পথের দৃশ্যটি আমরা মূলত এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই যে একজন নেত্রী যে কিনা সাধারণ গৃহবধূ থেকে হয়ে উঠেছেন সাধারণ মানুষের আস্থার প্রতীক, যিনি গণতন্ত্রের প্রবর্তন করেছেন, বহুদলীয় গণতন্ত্রের যে ইতিহাস বাংলাদেশের সেই রচনা তিনি করেছেন। একই সঙ্গে দেশের শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রেখেছেন। আমরা যদি একটু খালেদা জিয়ার জীবনের গৌরবোজ্জ্বল সময়ের কথা বলতে থাকি, বিশেষ করে রাজনৈতিক জীবনের যে গৌরবোজ্জ্বল অধ্যায়গুলো ছিল, বিশেষ করে এইচএম এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে তার যে অনমনীয় অবস্থান এবং 1982 থেকে 1990 সাল পর্যন্ত দীর্ঘ বছর তিনি রাজপথে আন্দোলন করেছেন। তাকে বহুবার গৃহবন্দী আটক করা হলেও তিনি আপোষ করেননি। তার আপোষের মনোভাবের কারণেই আজ তাকে আপোষের নেত্রী উপাধি দেওয়া হয়েছে। তার নেতৃত্বে 1990 সালের গণ অভ্যুত্থানে এরশাদ সরকারের পতন ঘটেছিল। 1991 সালে সংসদীয় গণতন্ত্র ফেরার পর প্রথম সাধারণ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বিএনপি চেয়ারপারসন এই খালেদা জিয়ার হাত ধরেই। এবং 1991 সালের 20 মার্চ তিনি বাংলাদেশের প্রথম মুসলিম, বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার এই শাসনামলে দেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয়। শিক্ষা প্রসারে তিনি যেমন ব্যাপক ভূমিকা রেখেছেন, বিশেষ করে তিনি মেয়েদের 10ম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। 1996 সাল থেকে 1996 সালে তিনি আওয়ামী লীগের কাছে পরাজয়ের পর তিনি বিরোধী দলীয় নেত্রীর ভূমিকা পালন করেছেন। পরবর্তীতে 2001 সালে নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট বিপুল ভোটে জয়ী হয়েছিল। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তিনি পুনরায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এই সময় তিনি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছেন, অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার হাত ধরে এই দেশের শিক্ষা ব্যবস্থা এক অনন্য মর্যাদায় পৌঁছে গিয়েছিল। তবে এই শাসনামলের পরেই আসলে তার জীবনে নেমে এসেছিল কালো অধ্যায়। রাজনীতিক বিভিন্ন প্রেক্ষাপটে তাকে যেমন বেগম জিয়াকে বহনকারী গাড়ি বহর থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই ডিসেম্বরের শহরে, এই শীতের
শহরকে শেষ বিদায় জানিয়ে বেগম জিয়া যাচ্ছেন সেই সড়কেই, যেই সড়ক ধরে রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা সরকার পরিচালনার জন্য যাকে বিভিন্ন সময় যেই সড়ক ব্যবহার করতে হয়েছে, এই শহরকে বিদায় জানিয়ে বেগম জিয়ার এই গাড়িবহর এগিয়ে চলছে। এবং যথারীতি আমরা দেখছি যে আজকে বেগম জিয়াকে যেভাবে সব মহল থেকে যেভাবে নানান বিশেষণে ভূষিত করা হচ্ছে, সেই আপসের নেত্রী, এই বাংলাদেশের জন্য যিনি ছিলেন উৎসর্গকৃত, সেই বাংলাদেশের পতাকা জড়ানো এক ফ্রিজারে করে এগিয়ে চলছে বেগম জিয়ার গাড়িবহর। এবং যেটি আমরা দেখছি যে তাকে কড়া নিরাপত্তায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই তার গাড়িবহরের দুই পাশে রশি ধরে এক ধরনের বলয় তৈরি করে আছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এবং তিনি যেহেতু সরকারিভাবেও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, অর্থাৎ ভিভিআইপি প্রোটোকল পেয়ে আসছিলেন, সেই জায়গা থেকে এসএসএফের নিরাপত্তাও আমরা এখানে দেখছি। এবং তার সঙ্গে তার পরিবারের সদস্যরাও রয়েছেন। বিশেষ করে তারেক রহমান দেশে ফেরার পর যেই গাড়িতে করে উনি বিমানবন্দর থেকে এই পূর্বাচল এক্সপ্রেসওয়েতে আয়োজিত যে সমাবেশে যোগ দিয়েছিলেন, সেই সমাবেশে যোগ দেবার জন্য যে গাড়িটি তৈরি করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে, বিএনপির পতাকা এবং দলীয় মোড়কে আবৃত, সেই গাড়িটিও এই বহরের সঙ্গেই কিন্তু দেখা যাচ্ছে। পথে পথে আমরা দেখছি যে নেতাকর্মীরা ভিড় করেছেন বনানী মোড়ে, কাকুলি মোড়ে। আমরা এখানে বিপুল সংখ্যক নেতাকর্মী দেখছি যে তারা এই বেগম জিয়াকে নিজ চোখে এবং খুব কাছ থেকে বিদায় জানানোর জন্য তারা এখানে প্রস্তুতি নিচ্ছেন। এবং যথারীতি এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে বিভিন্ন ইউনিট, সেনা সদস্যরা তো এখানে আছেনই, পিজিআর আছেন, র্যাব আছেন, তারা কিন্তু এখানে তার গাড়িবহর সেটি যাতে নির্বিঘ্নে যেতে পারে এর জন্য কিন্তু তারা এখানে প্রস্তুতি গ্রহণ করছেন। দর্শক, জানিয়ে রাখি যে ঘণ্টা খানিক আগে বেগম জিয়াকে বহনকারী যে ফ্রিজার, তাকে শেষবারের মতো তার স্মৃতি বিজড়িত তার বাসভবন ফিরোজায় নিয়ে যাওয়া হয়। সেইখানে 1 ঘন্টার বেশি সময় তিনি অবস্থান করেন এবং তারপর এখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেই সংসদ ভবনে, যেই সংসদের তিনি টানা 3টি মেয়াদে নেতৃত্ব দিয়েছেন এবং যেই সংসদ তাকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বানিয়েছে। এবং যেটি বলা হয় যে বেগম জিয়া সবসময় অপরাজয় থেকেছেন এবং সেই অপরাজয় থাকার ব্যাপারটি এমন যে তিনি 5টি সংসদ নির্বাচনে 23টি আসন থেকে উনি সর্বমোট প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কিন্তু কোনো আসন থেকে এই বাংলাদেশের একমাত্র এই নেত্রী যিনি কোনো আসন থেকে হারেননি। এই দিক থেকে বেগম জিয়ার প্রতি কিন্তু এক ধরনের ভালোবাসা, এক ধরনের পক্ষপাত বা এক ধরনের জনপ্রিয়তা কিন্তু আছে। আমরা অপেক্ষায় আছি ঠিক এই মুহূর্তে যেটি আমরা দেখছি যে বেগম জিয়ার গাড়িবহর অতিক্রম করছে কামাল আতাতুর্ক এভিনিউ এবং এই এভিনিউয়ের এইখান থেকেই আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন সদস্যের কিন্তু এখানে নিরাপত্তা আছে। দর্শক, জানিয়ে রাখি যে আজকের এই আয়োজনটি কিন্তু রাষ্ট্রীয়ভাবে করা হচ্ছে, যেটি গতকালই সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল। এই সাবেক 3 বারের এই প্রধানমন্ত্রী, যিনি গণতন্ত্রের প্রতীক এই বাংলাদেশের, যিনি ঐক্যের প্রতীক এই বাংলাদেশে এবং গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে উনি রাজনৈতিক ঐক্যেরও প্রতীক, তার এই যে অন্তিম যাত্রা, এই আয়োজনটি সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় আয়োজনেই করা হবে এবং আমরা কিন্তু সেই প্রস্তুতিটাই কিন্তু এখন এখানে দেখছি। আমরা এখানে দেখছি যে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় যা করার আছে সরকারের পক্ষ থেকে সেগুলোই কিন্তু এখানে করা হচ্ছে। অপরদিকে তার জন্য কিন্তু অপেক্ষায় আছে লাখো জনতা এই জাতীয় সংসদ ভবনের সামনে। আমরা যেটি দেখছি যে জাতীয় সংসদ ভবনের সামনের যে 16 লেনের মানিক মিয়া সড়ক, সেটি কিন্তু এখন কানায় কানায় পূর্ণ। এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দর্শক দেখতে পাচ্ছেন যে
দর্শক দেখতে পাচ্ছেন যে মানিক মিয়া সড়কের সামনেই মানিক মিয়া সড়ক থেকেই যে ছবিটি আপনারা দেখছেন এটি কিন্তু মানিক মিয়া সড়কের, এবং অন্য পাশে বেগম জিয়াকে বহনকারী যে গাড়িবহর, এবং এই ধরনের একটা ঐতিহাসিক আরেকটি ইতিহাসের শেষ অধ্যায় রচনা করতে করতে বেগম জিয়ার গাড়িবহর কিন্তু এগিয়ে চলছে। এবং যেটি দর্শক জানাতে পারি যে আজকে লাখো জনতা, এই জনতার মধ্যে নিশ্চয়ই এই বিএনপির নেতাকর্মীরা থাকবেন, যাদের অভিভাবক যেই বিএনপির টানা 40 বছর ধরে যে বিএনপির প্রধান হিসাবে যেই বিএনপির চেয়ারপারসন হিসাবে দায়িত্ব পালন করেছেন, তারা তো থাকবেনই। এর বাইরেও অন্য সকল রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন, সেই রাজনৈতিক নেতৃবৃন্দরাও কিন্তু এখানে অংশগ্রহণ করবেন। সাধারণ মানুষ যারা তাকে ভালোবাসেন তারাও কিন্তু আজকের এই আয়োজনে তারা অংশ নেবেন। নানান কারণে বেগম জিয়ার জীবনকে বর্ণাঢ্য জীবন বলা হয়। তার জীবন যেমন দুঃখে ভরা, তার জীবন যেমন সংগ্রামে পূর্ণ, ঠিক তার জীবন কিন্তু বাংলাদেশের জন্য, এই বাংলাদেশের যারা তরুণ রয়েছে, যারা রাজনীতি করেন, তাদের কাছে কিন্তু এক অনুকরণীয় আদর্শ বটে। যেটি আমরা দেখি যে তার গোটা জীবনে বারবার কঠিন পরিস্থিতি এসেছেন। উনি সাধারণত আমরা যেটি দেখি যে এক একটি পরিবারের রাজনৈতিক পরিবারের লোকেরাই ভবিষ্যতে রাজনৈতিক নেতা হন, এবং ছোট কাল থেকেই বিভিন্ন রাজনীতিতে জড়িয়ে যারা পরবর্তীতে বিভিন্ন রাজনীতির বিভিন্ন পর্যায়ে যান। কিন্তু এই বেগম জিয়ার এই রাজনীতিতে উনি এসেছেন একজন গৃহবধূ থেকে, উনি এই রাজনীতিতে যেমন এসেছেন তেমনি দেশের প্রয়োজনে উনি দেশ পরিচালনার যেমন দায়িত্ব নিয়েছেন, এবং রাজনীতির যে বিপদ সংকুল যে মাঠ, সেই মাঠ কিন্তু ওনাকে অতিক্রম করতে হয়েছে। এবং যেটি কয়েকদিন আগে এবং বেগম জিয়ার উনি যে পরলোকগত হলেন, তারপর তারেক রহমান উনার সন্তান, উনি কিন্তু ওনার যে বক্তব্যে কিংবা ওনার স্ট্যাটাসে ফেসবুক পোস্টে উনি কিন্তু জানিয়েছেন যে এই দেশের জন্য তার মা তার স্বামীকে হারিয়েছেন, এই দেশের জন্য তার মা তার সন্তানকে হারিয়েছেন। এই ব্যাপারগুলো কিন্তু বিশ্লেষকরাও বলছেন। আমরা এই মুহূর্তে প্রধানমন্ত্রীকে শেষবারের জন্য বিদায় জানাতে সড়কের দুই ধারে অসংখ্য সাধারণ মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যারা কৌতূহলবশত তাকিয়ে আছেন। এবং এই সড়ক দিয়েই মূলত বেগম খালেদা জিয়াকে বহনকারী যে লাল সবুজের গাড়িটি, লাল সবুজ রঙে বাংলাদেশের পতাকার রঙে মোড়ানো যে গাড়িটি, সেই গাড়িটি কেবলই ছুটে চলল। এবং এই গাড়িটির মধ্যেই আসলে চিরনিদ্রায় শুয়ে আছেন, প্রাণহীন হয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যেই মানুষটি যখন সংসদে সরকার প্রধান হিসেবে দায়িত্বরত অবস্থায় ছিলেন, তখন তিনি জনমানুষের কথা উত্থাপিত করেছেন, জোরালো কণ্ঠে মানুষের অধিকার আদায়ে কাজ করেছেন। আবার যখন তিনি বিরোধী দলীয় নেত্রী হিসেবে একদমই বিপরীত দিকে ছিলেন সংসদে, তখনও তিনি জনমানুষের হয়ে সরকার প্রধানের কাছে প্রশ্ন উত্থাপিত হয়েছিলেন জোরালো কণ্ঠে। সেই কণ্ঠ আজ নিস্তব্ধ, সেই কণ্ঠ আর কখনো শোনা যাবে না। এটি বিএনপির নেতাকর্মীদের জন্য একটি বেদনাসিক্ত সময় তো বটেই, সেই সঙ্গে দেশের সাধারণ মানুষের জন্য কিন্তু একই রকম ভাবে শোকাবহ। কারণ দেশের এখন যেই সময় যাচ্ছে, সেই সময় একজন বেগম খালেদা জিয়া এই দেশের অভিভাবক, এবং তার দলের জন্য তিনি নিঃসন্দেহে সেই অভিভাবক। সেই জায়গা থেকে এই সময় বেগম খালেদা জিয়ার চলে যাওয়াকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপির নেতা কর্মী এবং সমর্থকরা। চলে যেতে হবে কিংবা মৃত্যু সকলের জন্যই অপরিহার্য, সেই জায়গা থেকে বেরিয়েও যদি আসলে নেতাকর্মীরা বলছেন, এর আগেও তো তিনি বহুবার এভার কেয়ার হাসপাতালে এসেছেন চিকিৎসা নিতে, তিনি আবারও চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসা শেষ করে বাড়িও ফিরে গিয়েছেন। তো এবারও আসলে হয়তো এবার খুব সময় লাগছিল অনেকটা বেশি, তবু তারা কিন্তু আশা করছিলেনই যে সেই ক্রান্তি লগ্নকাল পেরিয়ে তারা আবারও বেগম জিয়াকে তাদের গাড়ি করে বাসায় ফিরিয়ে নিয়ে যেতে পারবেন, কিন্তু সেটি আর হয়নি। গতকাল ভোর 6টার দিকে পৃথিবীর মায়া ত্যাগ করে বেগম খালেদা জিয়া বিদায় নিলেন তার
সকল ভক্ত অনুরাগী এবং যারা সাধারণ মানুষ, যেই দেশের মানুষকে বেগম খালেদা জিয়া নিজের পরিবার মনে করতো, কারণ একদমই পরিবারের কাছের যেই মানুষগুলো, স্বামী সন্তান, কেউই কিন্তু তার কাছের ছিল না, কিংবা কেউই আসলে পৃথিবীতে ছিল না। ছিল একমাত্র বড় পুত্র তারেক রহমান। তিনিও তখন মায়ের কাছে আসতে পারছিলেন না, নির্বাসিত জীবন যাপন করছিলেন। তিনি স্বামীকে হারিয়েছেন, তিনি তার ছোট পুত্রকে হারিয়েছেন, তারপর একদমই একা হয়ে গিয়েছিলেন। তিনি চাইলে পারতেন দেশের বাইরে মাটিতে, দেশের বাইরের কোথাও আসলে তিনি ঠাঁই নিতে এবং সেখানে তিনি একটি সানন্দে বিলাসবহুল জীবন বেছে নিতে পারতেন। কিন্তু তিনি বারবারই বলেছেন যে তিনি কখনোই দেশের বাহিরে যাবেন না, বরং এই দেশের মাটিই তার ঠিকানা। এবং এই কথাগুলো কিন্তু বারবার গতকাল থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমেও তার এই পুরনো কথাগুলো শুনছিলাম, দেখছিলাম। তো সেই জায়গা থেকেই আসলে হয়তো সৃষ্টিকর্তা তার যে মনের ইচ্ছে ছিল যে এই দেশ, যেই দেশকে তিনি এতটাই আপন ভেবেছেন, যে দেশের জন্য তার স্বামী প্রাণ দিয়েছেন, সেই দেশেই যেহেতু তিনি থাকতে চেয়েছেন, সেই দেশের মাটিতেই কিন্তু তার শেষ ঠিকানা হচ্ছে এবং তিনি তার স্বামীর পাশেই কিন্তু সমাহিত হচ্ছেন। তাছাড়াও কিন্তু আমরা দেখেছি এই ডিসেম্বর মাসেই যখন তিনি বেশ অসুস্থ, তখন তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল। সেই লন্ডনে নিয়ে যাওয়ার জন্য সব রকম প্রস্তুতিও কিন্তু সম্পন্ন করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে তার আসলে শারীরিক অবস্থা আরো বেশি দুর্বল হয়ে পড়ে এবং তারপরেই কিন্তু তার আর লন্ডন যাওয়া হয়নি। হয়তো এটি তার নিয়তিরই খেলা ছিল, কারণ যেই মানুষটি চাচ্ছিলেন দেশের বাইরে না যেয়ে দেশের মাটিতে থাকতে, দেশের মাটি যার আপন ঠিকানা, যিনি বারবার বলেছেন সেই মাটিতে মৃত্যু, এটি নিশ্চয়ই তার একান্ত চাওয়া বলে সৃষ্টিকর্তা হয়তো তার কথাটি শুনেছেন। আমরা বলছিলাম আসলে এই যে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য তার যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনের কথা বলছিলাম। তিনি বহুবার আসলে তার রাজনৈতিক জীবনে মতাদর্শিক দ্বন্দ্ব, সংঘাত, এগুলো ছাড়াও প্রতিপক্ষের ব্যক্তিগত প্রতিহিংসা, বিদ্বেষ, লাঞ্ছনা ও নিষ্ঠুরতার শিকার হয়েছেন। কিন্তু তিনি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেননি, বরং তিনি সত্যটাই বারবার স্পষ্ট করে জনসাধারণের কাছে তুলে ধরেছেন এবং তার উপর যা যা অন্যায় হয়েছে তিনি সব সময় সৃষ্টিকর্তা এবং দেশের জনগণের কাছে বিচার চেয়েছেন। এবং আমরা দেখেছি তিনি বলতেন এই বিচার একসময় জনগণ করবে, এই বিচার একসময় সৃষ্টিকর্তা করবেন। তিনি কখনোই আসলে অন্যায়ের কাছে যে মাথা নত করে স্বীকার করবেন কিংবা আপোষ করে যাবেন, এমনটি কিন্তু তিনি করেননি। এবং এই আপোষ যে তিনি করেননি সেটি তার রাজনৈতিক জীবনের শুরুতেই এরশাদ পতন আন্দোলনের মাধ্যমেই কিন্তু তিনি দেখিয়েছিলেন এবং তারপরে কিন্তু তিনি আপোষহীন নেত্রী নামে সাধারণ মানুষের কাছে পরিচিতি লাভ করেছিলেন। তার নেতাকর্মীদের কাছে নেতাকর্মীরা তাকে এই আপোষহীন নেত্রী হিসেবে আখ্যা দিয়েছিলেন। তিনি কখনোই সভা সমাবেশে হয়তো স্লোগান তোলেননি আপোষ না সংগ্রাম, কিন্তু তিনি সবসময় সংগ্রামই করেছেন তার জীবদ্দশাতে, তার রাজনৈতিক জীবনে। স্লোগান না তুলেও প্রতিবাদ কিভাবে করতে হয়, কিভাবে আসলে সাধারণ মানুষের কাছে পৌঁছতে হয়, তার একটি জ্বলন্ত উদাহরণ বাংলাদেশের রাজনীতিতে হয়তো বেগম খালেদা জিয়া হয়ে থাকবেন। এছাড়া আসলে তাকে যদি বলি যে তার যেই স্মৃতি বিজড়িত সেনানিবাসের বাড়িটি ছিল, যে বাড়িতে তার সন্তানরা বেড়ে উঠেছিল, যে বাড়িতে তার সংসার ছিল, যেই বাড়িতে তার সন্তানরা অর্থাৎ তার নাতিরা বেড়ে উঠেছিল, সেই স্মৃতি বিজড়িত, অর্থাৎ একটি সংসারের যা যা স্মৃতি থাকে বহু বছরে, সে সকল স্মৃতি বিজড়িত যে বাড়িটি তিনি গুছিয়ে রেখেছিলেন তার মতো করে, যে বাড়িটিতে তিনি বসবাস করতেন, যে স্মৃতিতে তিনি বসবাস করতেন, সেই স্মৃতি বিজড়িত বাড়িটি থেকে তাকে 2010 সালের 13ই নভেম্বর কিন্তু বের করে দেওয়া হয়েছিল। এবং তখনও কিন্তু তিনি কোনো কথা বলেননি, বরং অশ্রুসজল নয়নে তিনি গণমাধ্যমের সামনে সেদিন এসেছিলেন এবং বলেছিলেন তিনি কোনোভাবেই সেই বাড়ি থেকে বের হতে চাননি, তাকে টেনে হিচড়ে বের করে দেওয়া হয়েছে। সেই বিচারের ভারও তিনি কিন্তু সাধারণ মানুষের কাছেই দিয়েছিলেন। এমন অজস্র অনেক ঘটনাই ঘটেছে, সেই প্রত্যেকটি ঘটনায় তিনি পরম ধৈর্য, আত্মশক্তি ও আত্মমর্যাদা বজায় রেখে প্রতিটি পরিবেশ তিনি মোকাবিলা করেছেন। তাই তো
তিনি চলে যাওয়ার পর 24 ঘন্টা তো পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো এত মানুষ তার সম্পর্কে কথা বলছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছিলেন, এবং বিশেষ করে যেই জেনজিদের কথা আলাদা করে বলতে হয়, যে জেনারেশন জি এর মাধ্যমে 24-এর গণ অভ্যুত্থানে এক বিপ্লব গণ অভ্যুত্থান হয়েছিল, বিপ্লবের মাধ্যমে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই জেনজিরাও পর্যন্ত তার শাসনামলে, অর্থাৎ বেগম খালেদা জিয়ার শাসনামলে তিনি তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন, তা সেই মেয়াদে তিনি তার যে ইতিবাচক কাজ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং তিনি যখন বিরোধী দলীয় নেত্রী হিসেবে ছিলেন, যাকে বহনকারী যে গাড়িবহর সেটি মহাখালী ফ্লাইওভারে উঠলো, এবং এই ফ্লাইওভারটি হলো বেগম জিয়ার হাতেই নির্মিত এক ফ্লাইওভার, এবং দেশের কিন্তু প্রথম ফ্লাইওভার এটি, এবং এই ফ্লাইওভার ধরে বেগম জিয়ার গাড়িবহর কিন্তু পৌঁছে যাবে জাতীয় সংসদ ভবনে, যেখানে তার অপেক্ষায় তার লাখো কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ। যেটি আমরা দেখেছি যে পুরো পথে যারা বেগম জিয়ার যারা কর্মী সমর্থক, যারা বেগম জিয়াকে শেষবারের মতো বিদায় জানানোর জন্য তারা কিন্তু সড়কের দুই পাশে দাঁড়িয়েছিলেন, এবং তারা তাদের মাঝে যাতে বেগম জিয়ার এই গাড়িবহর নির্বিঘ্নে এগিয়ে যেতে পারে, এর জন্য আমরা দেখেছি যে নিরাপত্তা সংস্থার সবগুলো বাহিনী কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা দিয়েছে, এবং তারা এক ধরনের হাতে হাতে রশি দিয়ে এক ধরনের বলয় তৈরি করেছে, এবং সেই বলয়ের ভিতর দিয়ে কিন্তু বেগম জিয়ার গাড়িবহর এগিয়ে চলছে। এক বর্ণাঢ্য এক ইতিহাসের পরিসমাপ্তি ঘটতে চলছে আজ, এবং 1945 থেকে 2025 এই যে বর্ণিল এক রাজনৈতিক জীবন, একজন রাজনৈতিক নেতার, একজন রাজনীতিক হিসাবে যিনি তার একদম সাফল্যমণ্ডিত এক জীবন, সেই জীবনের আজকে কিন্তু শেষ অধ্যায়ের এই দৃশ্যপটগুলো রচিত হচ্ছে। দর্শক, আপনাদেরকে কিন্তু আমরা সেটি দেখাচ্ছি। আমরা এখন রয়েছি বেগম জিয়াকে বহনকারী এই গাড়িবহরের সঙ্গে। এই গাড়িবহরটি কিন্তু যাবে জাতীয় সংসদ ভবনে, যেখানে অপেক্ষায় লাখো জনতা, এবং সেইখানে নামাজে জানাজার পর বেগম জিয়াকে সমাহিত করা হবে তার স্বামী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে। এর জন্য কিন্তু সমস্ত আনুষ্ঠানিকতা এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। বেগম জিয়ার এই যে শেষ আয়োজনের এই আনুষ্ঠানিকতা, এটি কিন্তু রাষ্ট্রীয়ভাবেই পালন করা হচ্ছে, এবং জনতাও কিন্তু এক ধরনের সড়কে নেমে এসেছে, রাস্তায় নেমে এসেছে। আমরা যেটি দেখছি যে এই বনানী থেকে, এই কাকুলি মোড় থেকে এই জাহাঙ্গীর গেট পর্যন্ত কিন্তু মানুষের সারি আছে। সড়ক ফাঁকা রাখা হয়েছে বেগম জিয়াকে বহনকারী গাড়িবহর যাতে নির্বিঘ্নে চলতে পারে, কিন্তু সড়কের দুই পাশে অজস্র মানুষ তারা কিন্তু বেগম জিয়াকে বিদায় জানানোর জন্য কিন্তু দাঁড়িয়ে পড়েছেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তো আছেই, এবং একই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সংসদ ভবনের সামনে যে 16 লেনের মানিক মিয়া এভিনিউ, সেটাও কিন্তু এক ধরনের কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বেগম জিয়ার এই পুরো রাজনৈতিক জীবনে, রাজনীতি যারা করেন, সফল একজন রাজনৈতিক জীবন মানেই উত্থান পতন। মানুষের কথা বলতে গেলে, মানুষের জন্য লড়াই করতে গেলে যেই ধরনের পরিস্থিতিতে পড়তে হয়, বেগম জিয়া কিন্তু সেইখানে শুধুমাত্র এই বাংলাদেশের মধ্যে তিনি শুধু এখান থেকেই তিনি গণতন্ত্রের কথা বলেছেন। তিনবার তিনি সেই যে সংসদ থেকেই দেশের মানুষের কল্যাণের নেতৃত্ব দিয়েছেন, দেশের মানুষের আস্থা ভালোবাসা কুড়িয়েছেন, ঠিক সেখানেই তিনি যাচ্ছেন। তবে এবার নিথর হয়ে জানিয়ে রাখতে চাই যে একজন সাধারণ গৃহবধূ গৃহবধূ থেকেই তিনি দেশের রাজনীতিতে পা রেখেছিলেন, এবং তারপর থেকে দেশের মানুষের ভাগ্য বদলে নানামুখী উদ্যোগ তিনি গ্রহণ করেছিলেন, এবং সেই জায়গা থেকে এখন পর্যন্ত তার প্রতি মানুষের যে ভালোবাসা, এবং বিশেষ করে দলের সংকটময়কালীন বেগম খালেদা যেভাবে বিএনপিকে আগলে রেখেছেন, অর্থাৎ দল ভাঙনের মুখে তিনি যেভাবে দায়িত্ব নিয়েছিলেন, এবং তারপর তিনি পরপর 3বারের প্রধানমন্ত্রী হয়ে দলকে যেমন সুসংগঠিত করেছেন, তেমনই কিন্তু দেশের মানুষের কল্যাণে তিনি কাজ করেছেন। আমরা যদি একটু
জানতে চাই যে বেগম খালেদা জিয়ার যে প্রারম্ভিক জীবন ও শিক্ষার যে বিষয়গুলো ছিল। বেগম খালেদা জিয়া 1945 সালের 15 আগস্ট তিনি জন্মগ্রহণ করেন এবং তারপর তিনি 1960 সালে তিনি দিনাজপুরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা সম্পন্ন করে পরবর্তীতে দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন এবং সেই সালেই মূলত তিনি তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তারপরেই মূলত তিনি যখন জিয়াউর রহমানের মৃত্যু হয় তারপর তিনি দলের ভাঙনের মুখে বিএনপির দায়িত্ব নেন এবং 1982 সালে জানুয়ারিতে তিনি বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন। ঠিক যে সময়টাতে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন ঠিক সেই সময়টিতে কিন্তু দলের মধ্যে ঐক্য ছিল না, সেই ঐক্য ফেরাতে কিন্তু কাজ করেছেন। আমরা দেখছি যে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই মুহূর্তে বিজয় সরণি এলাকায় প্রবেশ করছে বেগম খালেদা জিয়াকে বহনকারী লাল সবুজ মোড়ানো অ্যাম্বুলেন্সটি এবং বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে আমরা দেখছি যে লাল সবুজ মোড়ানো যে অ্যাম্বুলেন্সটি সেটি প্রবেশ করছে এবং সেই সঙ্গে তার পেছনেই সবার আগে বাংলাদেশ স্লোগান মোড়ানো যে বাসটি রয়েছে সেখানেই তারেক রহমান মায়ের শেষ যাত্রার সঙ্গী হয়ে ঠিক পিছন অশ্রুসিক্ত নয়ন ঝরে তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে যদি জানিয়ে রাখতে চাই যে সংসদ ভবন এলাকায় লাখো মানুষ অপেক্ষা করছে অন্তিম মহাকালের যাত্রা, যে যাত্রার পথে আপসের নেত্রী বেগম খালেদা জিয়া তাকে বিদায় জানাতে কিন্তু সেখানে লাখো মানুষ অপেক্ষা করছেন। বিজয় সরণি পেরিয়ে আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই সংসদ ভবন এলাকায় প্রবেশ করবে লাল সবুজ মোড়ানো যে অ্যাম্বুলেন্সটিতে করে নিথর দেহ নিয়ে বেগম খালেদা জিয়া যাবেন। সেখান থেকে তাকে মহাকালের অন্তে শেষ বিদায়টি আসলে সাধারণ মানুষ লাখো মানুষ জানাবে, যে লাখো মানুষ দীর্ঘদিন এই যে গাড়ি বহরটি রয়েছে সেটি বিজয় সরণি পার হয়ে মানিক মিয়া এভিনিউয়ের কাছাকাছি কিন্তু চলে এসেছে এবং এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে তার জন্য যে দক্ষিণ প্লাজার পাশে জানাজার যে অংশটি রয়েছে সেটি কিন্তু প্রস্তুত করা হয়েছে। আমরা সকাল থেকে দেখেছি অজস্র মানুষ, অসংখ্য মানুষ দলে দলে পায়ে হেঁটে এসেছেন এই দক্ষিণ প্লাজা অভিমুখে এবং বর্তমানে আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সেই সাবেক প্রধানমন্ত্রীকে বিএনপির চেয়ারপারসনকে শেষবারের মতো বিদায় জানানোর জন্য কিন্তু প্রস্তুত রয়েছেন এবং সেনাবাহিনী একটি হিউম্যান চেইন তৈরি করে কিন্তু এরই মধ্যে সেই অসংখ্য মানুষকে একটি বেষ্টনীর ভেতরে রাখার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি তাকে বহনকারী যে লাল সবুজের পতাকা মোড়া যে গাড়িটি আছে সেই গাড়িটি এরই মধ্যে বিজয় সরণি মোড় পেরিয়ে মানিক মিয়া এভিনিউ থেকে কিন্তু এখন অভিমুখে চলে যাচ্ছে এবং সেখান থেকে যদি বলি গত কয়েক দিন ধরে আমরা মানুষের উৎকণ্ঠা দেখেছি, শুধুমাত্র বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তাদের নয়, আমরা কিন্তু দেখেছি সাধারণ মানুষেরও উৎকণ্ঠা তাকে ঘিরে এবং সেই উৎকণ্ঠা থেকে আমরা দেখেছি সাধারণ শুধু মানুষ, বিএনপির শুধু নেতাকর্মীরা নয়, তাকে শেষ বিদায়ের তার অংশগ্রহণ করতে অসংখ্য মানুষ এসেছেন, সাধারণ জনগণ এসেছেন এবং তারেক রহমানকে বহনকারী যে লাল সবুজ বাসটি ছিল সেই বাসটিও কিন্তু তার মায়ের পেছন অর্থাৎ রবীন্দ্রনাথের সেই কবিতার কথা যদি বলি, বীরপুরুষে যেমন মায়ের পালকির পাশে রাঙা ঘোড়া চড়ে পুত্র চলেছিলেন, ঠিক একইভাবে কিন্তু বিদেশ ঘুরে তারেক রহমান এসেছেন তার মাকে শেষ যাত্রায় এবং সেই শেষ যাত্রার কথা যখন বলতে হয় আমরা শুধুমাত্র সাধারণ মানুষকে যে লক্ষ্য করতে পেরেছি ব্যাপারটা কিন্তু এমন নয়। দেশি বিদেশি অসংখ্য ডেলিগেটস এসেছেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এসেছেন এই বিদায় যাত্রায় অংশ নিতে, তার প্রতি সম্মান জানাতে এবং আপোষহীন যে নেত্রীর কথা বারংবারই উঠে আসছে, আপোষহীন যে নেত্রীর নেতৃত্বর কথা বারংবার উঠে আসছে, সেই নেত্রীকে সম্মান জানাতে এসেছেন বিভিন্ন দেশের যে রাষ্ট্রদূতরা রয়েছেন। এরই মধ্যে বাংলাদেশে যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু রয়েছেন এবং তার পাশাপাশি ভারত, পাকিস্তান, নেপাল এবং তার ভুটান বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী কিংবা উপপ্রধানমন্ত্রীকে কিন্তু আমরা দেখেছি এরই মধ্যে এখানে আসতে। পার্শ্ববর্তী দেশ ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মাত্র 3 ঘন্টার জন্য একটি সংক্ষিপ্ত
সফরে কিন্তু এখানে আসছেন, বাংলাদেশে আসছেন বেগম খালেদা জিয়ার এই শেষ যাত্রায় তাকে প্রতি সম্মান প্রদর্শন করতেন। এবং তার পাশাপাশি আমরা যদি জানিয়ে রাখি, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু জানানো হয়েছিল প্রথমে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আসবেন, কিন্তু পরবর্তীতে কিন্তু সেটি পরিবর্তিত হয়ে আমরা দেখেছি তাদের পাকিস্তানের যে স্পিকার রয়েছেন তিনি আসছেন এবং তিনি যোগ দিচ্ছেন এই জানাজায়। এবং তার পাশাপাশি এরই মধ্যে এসে পৌঁছেছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী DN ধুঙ্গেল। মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত হিসেবে এসেছেন সেই দেশের মন্ত্রী ডক্টর আলী হায়দার আহমেদ, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাত ঢাকায় এই শেষ শ্রদ্ধায় অংশ নেবেন। অর্থাৎ দেশি বিদেশি অসংখ্য নাগরিকের মনের আসলে যে আপোষহীন যে নেত্রী ছিলেন, মুসলিম বিশ্বের তৃতীয় নারী প্রধানমন্ত্রী যাকে বলা হয়, যে আপোষহীন নেত্রীকে নিয়ে বিভিন্ন দেশি বিদেশি গণমাধ্যমে চর্চা হয়েছে, যার আপোষহীন নেতৃত্বর কথা বারংবারই উঠে এসেছে, সেই নেত্রীকে বিদায় দেওয়ার জন্য কিন্তু আমরা দেখেছি গতকাল থেকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রপ্রধানরা টুইট করেছেন, বিভিন্ন রাষ্ট্রদূতরা বক্তব্য দিয়েছেন। তার সাথে যাদের সাক্ষাৎ হয়েছে সেই ধরনের রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীদেরও কিন্তু আমরা দেখেছি সেই সময়কার ছবি টুইট করতে কিংবা সেই সময়কার ছবি যা দেখাতে। এবং তার পাশাপাশি কিন্তু আসলে জানিয়ে রাখতে চাই, অসংখ্য মানুষ এরই মধ্যে এসেছেন এই মানিক মিয়া এভিনিউয়ে এবং তারা অপেক্ষা করছেন এই প্রোটোকলটি, আসলে যে নেতাদের প্রোটোকলটি রয়েছে বর্তমানে সেই প্রোটোকল, নেতাদের প্রোটোকলটি পার হয়ে যাচ্ছে। এবং এরপরই কিন্তু আমরা সাধারণ যে জনগণ রয়েছে সেই সাধারণ জনগণকে যেতে দেয়া হবে, এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং তার পাশাপাশি আসলে জানিয়ে রাখতে চাই, গত কয়েকদিন ধরে যে উৎকণ্ঠা, যে আবেগের কথা আমরা দেখেছি সাধারণ জনগণের সামনে, এবং শেষ তার জনসম্মুখে আসা সশস্ত্র বাহিনী দিবসের সেই দিবসের পরবর্তী সময় থেকেই কিন্তু, অর্থাৎ 22শে নভেম্বর থেকেই তিনি কিন্তু রয়েছেন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। এবং এই লম্বা সময়টি জুড়ে আমরা দেখেছি এভার কেয়ারের বাহিরে অসংখ্য মানুষকে সমবেত হতে, তার জন্য দোয়া মাহফিলের আয়োজন করতে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে দেখেছি, বিএনপির রাজনৈতিক দল থেকে দেখেছি, নেতাকর্মীদের দেখেছি। এবং তার পাশাপাশি যদি বলি, আজ সকাল থেকে আমরা মানিক মিয়া এভিনিউয়ের সংলগ্ন যে এলাকাটি রয়েছে, খেজুরবাগান কিংবা বিজয় সরণী এলাকা, আমরা শুনেছি সকাল থেকেই মাইকে মাইকে বিভিন্ন দোয়া চলছে। এবং তার পাশাপাশি তার কয়েকটি কালজয়ী বক্তব্য, অর্থাৎ আমি যদি তার পিলখানার বক্তব্যের কথা বলি, পিলখান একজন সাবেক সেনাপ্রধানের স্ত্রী হয়ে, একজন রাষ্ট্রপতির স্ত্রী হয়ে, ফার্স্ট লেডি হয়ে এবং সাবেক প্রধানমন্ত্রী হয়ে, বিরোধী দলের নেতা হয়ে তিনি পিলখানা হত্যাকাণ্ডের পর ছুটে যাওয়ার চেষ্টা করেছিলেন সেই স্থানে। এবং তার যে বক্তব্য, সেই বক্তব্য আমরা বারংবারই শুনেছি, মাইকে ভেসে এসেছে। এবং সেখানে কিন্তু তার যে উৎকণ্ঠা ছিল দেশের সাধারণ মানুষের প্রতি, তার যে উৎকণ্ঠা ছিল অফিসারদের প্রতি, তার যে উৎকণ্ঠা ছিল অফিসারদের স্ত্রীদের প্রতি, সেই কথা কিন্তু আমরা দেখেছি। আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন, আপোষহীন এই নেত্রীর দেশ না ছেড়ে যাবার যার যে দৃঢ় চেতা মনোবল ছিল, তা এই দেশের মাটিতেই থাকার, সেই দেশের মাটি আঁকড়ে কিন্তু আমরা দেখেছি বারংবার তাকে থাকতে। এবং 7 বার কারাবরণ করায় এই আপোষহীন নেত্রীকে তিনি যতবার, যত অঞ্চল থেকে, যত আসন থেকে নির্বাচন করুক না কেন, প্রতিটি আসনেই তিনি জয়ী হয়েছেন। প্রতিটি আসনের যে সাধারণ জনগণ রয়েছে তাদের ভালোবাসায় তিনি সিক্ত হয়েছেন। এই ধরনের আপোষহীন একজন মানুষ কিংবা এই ধরনের একজন কালজয়ী নেত্রীর যে ভালোবাসা, সেটি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন সাধারণ মানুষ, তার ভোটাররা। এবং তার সাথে আসলে জানিয়ে রাখতে চাই, এর সাথে বিরোধী আন্দোলন কিংবা রাজপথের আন্দোলন, তাকে আমরা বারংবারই দেখেছি সাধারণ এক গৃহবধূ থেকে, রাষ্ট্রপতির পত্নী থেকে,
ফার্স্ট লেডি, সেখান থেকে তিনি কিভাবে রাজপথে এসেছেন দলকে টিকিয়ে রাখার জন্য। এবং বিএনপি পরিবারের পক্ষ থেকেও আমরা সকাল থেকেই দেখছি বিএনপির যে পতাকা রয়েছে, অর্থাৎ বিএনপির যে লোগো সম্বলিত যে পতাকাটি রয়েছে, ধানের শীষ মার্কা নিয়ে কিন্তু অনেকে এসেছেন। সেই লাল সবুজের পতাকায় ধানের শীষ এর ছবি এঁকে অনেকে এসেছেন চাদর জড়িয়ে। শীতের সকাল থেকেই ভিড় করছেন সাধারণ এই জনগণ, এবং অসংখ্য জনগণ এই 4 থেকে 5টি মিনিট সড়কটি বন্ধ ছিল সেই সময় সংসদ ভবন এলাকায় এসে উপস্থিত হয়েছেন এবং বলাই চলে যে এখনো কিন্তু আসছেন, যেহেতু 2টা নাগাদ এই পুরো জায়গাতে এসে নামাজ পড়ার কথা, জানাজার যে নামাজ সেটি পড়ার কথা হচ্ছে সর্বসাধারণের, এবং তার সাথে প্রধান উপদেষ্টা, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বলা চলে যে সর্বশ্রেণী পেশা মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হবেন। এখন যেহেতু 11:51 সেহেতু বলাই চলে যে আরও বেশ কিছুটা সময় পাওয়া যাবে, আর সেই সময়ে পরে নিশ্চয়ই আমরা আপনাদেরকে দেখাতে পারবো যে যেই সময়ের জন্য সবার অপেক্ষা, যে সময়ে এসে পুরো জাতি হয়তো বা অপেক্ষা করছে যে এই যে দেশের যেই অন্যতম একজন প্রধান চরিত্র, যিনি কিনা বাংলাদেশ এবং বাংলাদেশের যেই স্বার্থের প্রশ্নে কখনোই আপোষ করেনি, সেই মানুষটাকে শেষ বিদায় জানানোর যেই ক্ষণ, সেই শেষ বিদায় জানানোর ক্ষণের জন্য কিন্তু দেশের নানা প্রান্ত থেকে লাখো মানুষ ছুটে এসেছেন। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েক হাজার মানুষ কিন্তু দেশের নানান প্রান্ত থেকে যেই ঢাকায় প্রবেশদ্বারগুলো আছে সেই প্রবেশদ্বারগুলো দিয়ে প্রবেশ করছেন। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেই মানিক মিয়া এভিনিউর যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতেও কিন্তু কয়েক লাখ মানুষ ইতিমধ্যে চলে এসেছে। আমরা যেহেতু দেখছি যে এই মানিক মিয়া এভিনিউর নানান হচ্ছে পয়েন্টে আমাদের সহকর্মীরা ছিল, তারাও কিন্তু জানাচ্ছিলেন যে তাদের জায়গা থেকে হাজার হাজার মানুষ ছুটে আসছেন, এবং তার পাশাপাশি তাদের কিন্তু আবেগের যে বিষয়টি তাদের চোখে মুখে এবং তাদের মধ্যে আমরা সেটি দেখতে পেয়েছি যে তারা অনেকেই কিন্তু আমরা উচ্ছ্বসিত অবস্থায় তাদের দেখতে পেয়েছি। রাজনীতিবিদ এখনো এসে পৌঁছায়নি, ঠিক প্রধান উপদেষ্টা যেখানে কিনা হচ্ছে জানাজা নামাজ পড়বেন, যেখানে কফিন রাখা হবে, সেই মঞ্চ কিন্তু এই মুহূর্তে প্রস্তুত। কালো যেই মঞ্চটি আছে সেই কালো মঞ্চে কিন্তু রাখা হবে সেই কফিনটি, এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি প্রধান উপদেষ্টার যেখান থেকে ভাষণ দিবেন সেই জায়গায় কিন্তু মঞ্চ বসানো হয়েছে। তার পাশাপাশি আমরা জানতে পেরেছি তারেক রহমান তিনি কিন্তু এখানে এসে একটি বক্তব্য রাখবেন, খুব স্বল্প সময়ের জন্য সংক্ষিপ্ত বক্তব্য, এবং এই যে পুরো সময় জুড়ে বলাই চলে যে আমরা আপনাদের দেখাতে চেষ্টা করব যে এখানে মূলত সাধারণ মানুষ এবং একই কাতারে কিন্তু নামাজ পড়বে যারা কিনা হচ্ছে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের মণ্ডলী যারা আছে তারা কিন্তু একই কাতারে নামাজ পড়বে। সেটি কিন্তু 2টার পরপরই হবার কথা রয়েছে, মানে 2টা নাগাদ হবে। এবং এই মুহূর্তের অবস্থা যদি বলতে চাই যে যেই রাস্তা ধরে যেই তারেক রহমান সহ গাড়িবহর সহ কফিন সহ বেগম জিয়ার যেই কফিন, সেই কফিন সহ পুরো গাড়িবহর কিন্তু ইতিমধ্যে রওনা করেছে, আমরা জানতে পেরেছি পথেই আছে। সেই জায়গা থেকে তাদের আসতে হয়তো বা আরও কিছুটা সময় লাগতে পারে, আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা, যতখানি সময় লাগুক তারা কিন্তু এখানে এসে পৌঁছাবেন, এবং 2টা নাগাদ প্রধান উপদেষ্টা এখানে এসে পৌঁছাবার কথা রয়েছে। আমরা জানতে পেরেছি 2টা নাগাদই কিন্তু তিনি এসে এখানে পৌঁছাবেন। তবে এই মুহূর্তে এই পুরো প্রবেশদ্বারগুলোতে কিন্তু কয়েক হাজার, বলা চলে অসংখ্য মানুষ, যেখানে কিনা হচ্ছে অগণিত মানুষ এই পুরো পথ
পাড়ি দিয়ে আসতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে আমরা ধরেই নিতে পারি যে আরও ঘণ্টাখানেকের মতো সময় লাগতে পারে এবং এখানে এসে পৌঁছালে এখানে যারা কিনা এসএসএফ সদস্য, সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা কিছুক্ষণ আগে এখানে ডগ স্কোয়াডের নিরাপত্তার জন্য কিন্তু ডগ স্কোয়াডের বেশ কয়েকটি গাড়ি এবং ডগ স্কোয়াডের মেম্বার তারা কিন্তু এসে পুরো জায়গাটি নিরাপত্তা যাচাই করে গিয়েছেন এবং ইতিমধ্যে এখানে যেমনি নিরাপত্তা রয়েছে তেমনি বলাই চলে যে যেখানে কিনা হচ্ছে সমাহিত করা হবে জিয়াউর রহমানের কবরের পাশে, সেই কবরটির পাশেও কিন্তু আরেকটি কবর খোঁড়া হয়েছে এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি বেশ জোরদার করা হয়েছে। সেখানে সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি, পুলিশ, সকল স্তরের যেই আইনশৃঙ্খলা বাহিনী আছে সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি সেখানেও নিরাপত্তার কারণে কিন্তু যেই মূল বেষ্টনী আছে জিয়া উদ্যানের মূল বেষ্টনীতে কিন্তু হচ্ছে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সর্বসাধারণকে এবং যেই মানিক মিয়া এভিনিউ আছে এখানেও কিন্তু হচ্ছে বেশ কয়েক স্তরে নিরাপত্তা সাজিয়ে রাখা হয়েছে। বিশেষ করে প্রধান উপদেষ্টা যেখানটায় থাকবেন তার সাথে থাকবেন হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বরা থাকবেন, উপদেষ্টা পরিষদের মণ্ডলীরা তারা কিন্তু যেখানটায় থাকবেন সেখানে এসএসএফ সহ বিভিন্ন যে আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনীর সদস্য তারা কিন্তু এখানে আছেন এবং বলাই চলে এর পরবর্তী এর আশেপাশে কিন্তু আমরা ফায়ার সার্ভিসের অনেক লোকজন দেখতে পেয়েছি, তার চারপাশে ঘিরে আছে বিজিবি সদস্যরা। এখানে আমরা শুধুমাত্র মঞ্চের আশেপাশে 10 প্লাটুন বিজিবি আছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও কিন্তু পুরো যেই স্থান, পুরো যেই মানিক মিয়া এভিনিউ, পুরো জায়গা জুড়েই কিন্তু হচ্ছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা কিন্তু বেষ্টনী দেওয়া হয়েছে। আমরা পুলিশ সদস্য যেমনি দেখতে পেয়েছি তেমনি দেখতে পেয়েছি বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন সামরিক, বেসামরিক বাহিনী। এবং আমরা আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে এখানে শুধুমাত্র যে আইনশৃঙ্খলা বাহিনীর সরকারি যে সদস্যরা আছে তারাই কাজ করছে এমন নয়, বরঞ্চ আমরা দেখেছি যে জিয়া উদ্যান যেখানে কিনা হচ্ছে সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন সেখানে আমরা লক্ষ্য করেছি পাশাপাশি আছে বিএনপির আলাদা করে একটি যেটি কিনা চেয়ারপারসন স্পেশাল ফোর্স, সেই স্পেশাল ফোর্সটি কিন্তু হচ্ছে কাজ করছে এবং সার্বিক নিরাপত্তার যে দায়িত্ব সেটিতে কিন্তু হচ্ছে সেনাবাহিনীর এবং বিজিবি আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের সাথে সাথে তারাও কাজ করছে। এই মুহূর্তে যদি আপনাদের দেখাতে চাই যে পুরো জায়গাটি কিন্তু হচ্ছে কালো কাপড় দিয়ে ঘিরে ফেলা হয়েছে মঞ্চ, যেখানে কিনা হচ্ছে বেগম খালেদা জিয়াকে লাল সবুজ একটি কাভার্ড ভ্যান, সেই ভ্যানে করে নিয়ে আসা হচ্ছে।